হাই, হ্যালো, আমার নাম আয়াত। আমি নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকি। হ্যালো রাসেল ভাইয়া এবং বাংলাদেশের সবাই যেখানে যেখানে আছো। আই থিঙ্ক এভরিবডি ইজ ফিলিং সো গুড, এটাই আশা করব। আমি আজকে যা শেয়ার করব এটা হচ্ছে আমার সাথে হয়েছে একটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। আমি জানি না এটা কতটুকু মানুষ ভয় পাবে, কিন্তু আমি অনেক ভয় পেয়ে থাকি এবং এখনো পাই, কারণ এটা আমার সাথে এখনো হয় মাঝে মধ্যে। বাট আমি চাইবো এমন কারোর সাথে যেন না হয়। ওকে, বেশি কথা না বলে আমার ঘটনাটা বলে ফেলি। আমরা তখন বাংলাদেশে থাকি, আমার ফ্যামিলি এবং আমরা সবাই। আমরা বাংলাদেশের মিরপুরে থাকতাম। আমাদের ছোট্ট একটা ফ্যামিলি এবং চাইতাম যে সবাই মিলে একসাথে থাকতে। চৌথ ফ্যামিলি, আমার দাদু, আমার চাচু, আমার আম্মু আব্বু এবং আমি আমার আম্মু আব্বুর একটাই মেয়ে। আমার দাদু আমাকে অনেক বেশি ভালোবাসতো, তো সবসময় আমি ওনার সাথে সাথেই থাকতাম। অনেক ছোট ছিলাম আর ফ্যামিলিতে একটাই মেয়ে ছিলাম, তো আদরটাও একটু বেশি ছিল। আমার দাদু, আমার আম্মু আব্বু সবসময় শুনতাম যে আমার দাদু সবসময় শুনতাম যে উনি অনেক কিছু জানে। উনি মানুষকে কোনো কেউ বিপদে পড়লে, চিনভূত থেকে বিপদে পড়লে উনি এটা সমাধান করতে পারে। তো ওনার কাছ থেকে অনেক আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক কিছু শিখেছি, যেগুলো এখনো আমার কাজে দেয় আর ভালো জিনিসই শিখেছি। তো দুঃখের বিষয় হচ্ছে যে আমার দাদু হঠাৎ করে 2002 সালে মারা যান। তখন আমরা সবাই ভেঙে পড়ি। একটা সময়ে এসে আমরা 2004-এ এসে আমরা সবাই আমেরিকাতে চলে আসি। তো আমেরিকাতে আসার আগে এটা বাংলাদেশে থাকতে যেটা হতো, আমার দাদু মারা যাওয়ার পরই আমার সমস্যাগুলো দেখা দেয় ছোটবেলায়। যে আমার আম্মুর সাথে আমি ঘুমাতাম, তো ঘুমিয়ে আছি, তখন দেখা যাচ্ছে যে অর্ধেক রাতে, আমি টাইমটা ঠিক ভালো করে বলতে পারবো না। আর তখন যেহেতু আমি ছোট, আমার আম্মুর কাছে জিজ্ঞেস করলে তারাও দেখা যাচ্ছে যে they didn't see the time that time, you know. So দেখা যেত যে প্রায় উঠে অর্ধেক রাতে উঠে কেমন যেন একটা ভাষায় আমি কথা বলতাম। আর আমার সেই ভাষাটা আমার আম্মু, আমার আব্বু বা কোনো মানুষই বুঝতে পেত না। তো তখন কথা বলার সময় আমার চোখ বন্ধ থাকতো। আর হচ্ছে যেটা আমি শুনেছি ওদের থেকে, কেউ আমাকে অনেক চেষ্টা করেও আমাকে উঠাতে পারতো না। আমি যে ওই জিনিসটা থেকে মুক্ত হয়ে আমি ওদেরকে অ্যান্সার করবো যে না আমার এটা হয়েছে বা ওটা হয়েছে, এরকম হতো না। তো ওভাবেই আমি কতক্ষণ কথা বলে আমি শুয়ে পড়তাম। এরপরে আবার আমাকে ডাকাডাকি করতো। তারপরে একটা সার্টেন টাইমে আমি ঘুম থেকে উঠে সব ভুলে যেতাম যে কি বলছো, তোমরা স্বপ্ন দেখেছো। আমি ওদেরকে হেসে এভাবে বলতাম। তো যাই হোক, এমন করে বেশ কিছুদিন চলতে ছিল। তো আমরা 2004 সালে আমরা আমেরিকাতে চলে আসি। তা আমেরিকাতে চলে আসার পর আমার এই ধরনের সিচুয়েশন, তখন আমাকে একা, আমি আমার বেডে আমার একটা নিজের রুম হলো। আমি বড় হচ্ছিলাম তখন। তো তখন আমি এরকম কোনো কিছু, আমি কখনো নিজের সাথে এমন কোনো কিছু ফিল করিনি। সো এভাবে সময় যাচ্ছিল। তো আমি গ্রাজুয়েশন করেছি 2008-এ। গ্রাজুয়েশন ঠিক বলবো না, আমি হাই স্কুল ফিনিশ করেছি 2008-এ। তো সেই সময়ে আমার কেন মনে আছে, বিকজ সেই দিনটাই, সেই ডেটেই 2008-এর সেদিন ছিল, আমার ভালো করে মনে আছে, সেদিন ছিল স্যাটারডে। হ্যাঁ, স্যাটারডেতে আমাদের গ্রাজুয়েশন পার্টি করে আমরা বাসায়, আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম। তো রাতে খুব তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি সেদিন এতটাই হ্যাপি ছিলাম যে আম্মু আব্বুর সাথে একই বেডে, আম্মুর সাথে আমি ঘুমিয়েছি। তো ফোনটা আমার হাতে ছিল। তো আই নো দ্যাট আম্মু এবং আব্বু তো আমি ফোনটা নাড়াচাড়া করছিলাম, হঠাৎ করে আমি দেখলাম যে আমার পাশে, কিভাবে বলবো এটা, আমি ঘুমিয়ে আছি, আমার মাঝ বরাবর আমার দাদু লুঙ্গি পরতেন, একটা গেঞ্জির মতো করে পরতেন। আর উনি অনেক শুকনা ছিলেন, এত হেলদি ছিলেন না উনি।
তো ঠিক আমি 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 আই নো আই স হিম। তো আমি দেখছি যে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে এবং আমাকে উপর থেকে খুব মানে শক্ত করে সে দেখছে আমার, এবং কিছু একটা বলার সে আমাকে ট্রাই করছিল। তো আমি আমি দেখে ওনাকে আমি ভয় পাবো নাকি আমি আম্মুকে ডাকবো নাকি চিৎকার করবো, আমার এরকম কোনো মানে হঠাৎ করে আমার এরকম কোনো ফিলিংস বা আমি মাথায় কিছু কাজ করছিল না। আমি ভয় পাচ্ছিলাম কারণ আমার দাদুকে দেখাচ্ছিল খুব প্রচন্ড রকমের ভয়ানক একটা, আমি বলে বোঝানোর মতো না, প্রচন্ড রকমের ভয় লাগছিল ওনাকে দেখে আমার। যে আচ্ছা, সাধারণত মানুষকে দেখলে আমরা দেখি রক্ত মানুষের মানে আই নো এটা আমার দাদু, উনি মারা গেছেন। আমি অনেক শুনেছি যে হ্যাঁ, মানুষ মারা যাওয়ার পরে মানুষকে দেখেন যদি অনেক ভালোবাসা থাকে তাহলে সো ভয় পাওয়ার কথা না। এরপরও ওনাকে দেখে একটা ভয়ঙ্কর ওনার চেহারাটা আমার কাছে লাগছিল যে ভয় পাচ্ছিলাম। তো ওভাবেই আমি শুয়েছিলাম প্রায় মানে আমরা শুয়েছি তখন 1 o'clock বাজে। স্টিল আই ওয়াজ অন দ্য ফোন, আর আমি ফোনের স্ক্রিনটা ভালো করে দেখছিলাম তখন কয়টা বাজে। আমি ফোনটা নাড়াচাড়া করছি, স্টিল তখনও আমি লাইটটা নাড়াচাড়া করছি এবং আমি জানি যে আমার পাশে আমার দাদু দাঁড়িয়ে আছে, which is he is no more and I was scary. যাই হোক, তো কিছুক্ষণ যাওয়ার পর আমি যখন ফোনটা আবার আমার হাতে নিলাম তখন আমি দেখলাম যে 1:30 বাজে। তো half an hour already gone, চলে গেছে। তো আমি আমার আম্মুকে মানে চিৎকার করলাম, চিৎকার করে আম্মু তাড়াতাড়ি করে উঠলো, বললো যে কি হয়েছে, what happened to you? আমি বললাম যে আমি দাদুকে এক্ষুনি দেখেছি। আম্মু বললো যে এটা তুমি ঘুমের মধ্যে থেকে তুমি ভুল দেখেছো, ইটস ওকে, ঘুমিয়ে পড়ো, ডোন্ট ওয়ারি। তো আমার আম্মু কথা কাটিয়ে আমাকে বললো ঘুমিয়ে পড়তে। তো আমরা সেদিনের মতো ওখানেই শেষ। এরপর থেকে আরো কিছু ভয়ানক ঘটনা ঘটেছে আমার সাথে। সেটা হলো যে হঠাৎ করে আমি দেখতাম যে আমার পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, হাঁটার শব্দ পেতাম, বাট কেউ মানে ইনভিজিবল পিপল। আমি এমন না যে কোনো শ্যাডো বা এমন কিছু দেখেছি, কখনোই দেখিনি শ্যাডো বা এমন কিছু, বাট আমি পায়ের শব্দ পেতাম। এরপরে আমি বসে আছি, আমার পাশে আমার ঠিক কানের পাশে কেউ মানে নিঃশ্বাস ছাড়লে যেরকম মানে একটা কথা বললে আস্তে করে যেই শব্দগুলো হয় সেই রকম শব্দ পেতাম। তো এমন ভাবে আমি কখনো পাত্তা দিতাম না, বিকজ আমি আসলে সাহসী বলবো না, বাট নিজেকে যতটা ইগনোর করা যায় এই সমস্ত ব্যাপার থেকে ভয় পেতাম অনেক বেশি। তো সাডেনলি আমার সাথে একটা ঘটনা ঘটলো তখন। তো 2008 পরে আমার বিয়ে হয়েছে 2013-এ। তো আমার বিয়ের পর আমি আর আমার হাজবেন্ড আমরা ঘুরতে গেলাম। তো আমি কখনো আমার হাজবেন্ডকে বলিনি যে আমার সাথে কি হয় বা কি আমি সবসময় যেটা আমি ফিল করি আমি কখনোই বলিনি, বিকজ আমি ভয় পাই দেখা যাবে যে আমার সাথে ও ভয় পেয়েছে। তো এর জন্য আমি কখনো ওর সাথে এই সমস্ত ব্যাপার, অনেকে আছে বিশ্বাসও করতে চায় না যে কি বলো তুমি এই সমস্ত কথা। তো এর জন্য আমি চেয়েছি যে যতটা ইগনোর করা যায়। তো সাডেনলি আমার সাথে যেটা হয়েছিল তখন সেটা হলো আমরা মানে ভার্জিনিয়াতে ঘুরতে গেছিলাম। এটা হচ্ছে ওয়াশিংটন ভার্জিনিয়া। তো ওখানে ঘুরতে যেয়ে আমরা একটা হোটেল নিলাম, হোটেলে উঠলাম। তো রাতে 3টার সময় আমার খুব মানে ভালো লাগতো যে দিনের বেলা ঘুমাতাম, মানে এখনো আমার যে অভ্যাসটা আছে যে আমি সবসময় দিনের বেলা ঘুমাতে পছন্দ করি। যখনই মানে 6 o'clock হবে, 6 o'clock থেকে দুপুর 2টা পর্যন্ত আমার জব, আমার স্কুল, এভরিথিং হ্যাভ টু বি আফটার 3 o'clock ইন দি আফটারনুন। আমি কখনো মানে সকালবেলা ঘুম থেকে উঠে সেটা কাজ, জব, স্কুল, আই ডোন্ট লাইক দিস। তো আমার দেখা যায় যে আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি, রাত 3টা 4টা 5টা হয়ে যায় আমি জেগে থাকি। তো আমার হাজবেন্ডের সাথে আমি এরকম বাইরে বের হয়েছি ঘুরবো,
ওই জন্য বের হলাম রাত 3 o'clock তখন বাজে 3 o'clock আর আমার ঠিক টাইমটা মনে নেই 2 থেকে 3 o'clock এর ভিতরে হবে। তো ঘুরতে গেলাম, বের হলাম। বের হওয়ার পর সেদিন আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো বের হওয়ার পর আমরা বের হয়েছি, ঘুরেছি। তো তখন বাসায় এসে আমি শুয়েছি। আমি শোয়ার সাথে সাথে আমার শরীরে অনেকগুলো খামচির দাগ। তো আমার হাজবেন্ড দেখে আমাকে বললো যে কি ব্যাপার, তুমি কি পড়ে গেছো বা কোনো ব্যথা পেয়েছো? আমি বললাম যে না। ও বললো যে তোমার পুরা মুখে খামচির দাগ, মনে হয়েছে যে কারোর সাথে তুমি যুদ্ধ করছো। এরকম ভাবে আমার মানে প্রতিনিয়ত এভরি সিঙ্গেল ডে আমার সাথে এমন হতে থাকলো। তো আল্লাহর রহমত আমরা বাংলাদেশে আসলাম। বাংলাদেশে এসে কিছুদিন আগে আমি একজন হুজুর বলবো না ঠিক, উনি মানে মসজিদে উনি নামাজ পড়ান। তো উনি আমাকে তাবিজও না, আমাকে কিছু দুয়া দুরুদ আমাকে দিয়েছে। আল্লাহর রহমতে এখন আমার কোনো সমস্যা এখন পর্যন্ত হচ্ছে না। তো আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন আমি এই সমস্ত সমস্যা আমার যেন ফেস না করতে হয়। কারণ আমি যে ফেস করি আমার থেকে বেশি আমার মানে ফ্যামিলির মানুষগুলো ফেস করে এই জিনিসগুলো। বিকজ ওরা প্রতিনিয়ত ভয়ে থাকে, আমাকে নিয়ে স্ক্যারি থাকে আমাকে নিয়ে। আর আমি দোয়া করবো যে এই ধরনের জিনিস যেন কেউ কোনোদিনও কাউকে ফেস না করতে হয়। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশের সবাইকে আই মিস ইউ গাইস। বাংলাদেশ ইজ স্ট্রং। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। হ্যালো রাসেল ভাই, মাসুম ভাইয়া অ্যান্ড ডিয়ার লিসেনার্স, সবাইকে শুরুতেই জানাচ্ছি এ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। ভূত এফএম আমার অনেক পছন্দের একটা প্রোগ্রাম। 2017-তে আমি চাইবো ভূত এফএম যেন আরো বেশি ভালো হোক। অলরেডি অনেক ভালো, আর কত ভালো হতে পারে তা জানি না, তাও আশা থাকবে আরো ভালো হোক। যাই হোক, আমি সাদমান, কুয়ালালামপুর থেকে। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনাটি ঘটে 2012 সালে, যখন আমি বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে আমাদের বাসাটা সিদ্ধেশ্বরীর কোনো এক এরিয়ায়, কোনো এক জায়গায় ছিল। আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না, বাট ওই এরিয়ার কোনো এক জায়গায় আমাদের বাসা ছিল। ঘটনাটা ঘটে আমাদের বাসার ঠিক ওপরের ফ্ল্যাটে। আমাদের ওপরের ফ্ল্যাটে থাকতেন এক কাপল, মানে এক আন্টি আঙ্কেল। তাদের এজ মোটামুটি 40+, বাট তাদের কোনো বেবি ছিল না। যাই হোক, তাদের বেবি ছিল না, এটা নিয়ে তাদের মোটামুটি কিছুটা কষ্ট ছিল। আর তারা দুজনেই থাকতেন তাদের বাসায়, আর তাদের সাথে কেউ থাকতো না। এরপর 2012 সালের শুরুর দিকে আমাদের বাসার কাছাকাছি একটা ম্যাটারনিটি হসপিটাল আছে। সেই হসপিটাল থেকে একটা বেবিকে ওনারা বাসায় অ্যাডপ্ট করে নিয়ে আসেন। বেবিটার মানে জন্মের পরপরই বেবির মা হয়তো মারা গিয়েছে বা কোনো একটা কারণবশত বেবিটাকে ওই হসপিটালেই পাওয়া যায়, এবং ওই হসপিটাল থেকে আন্টি আঙ্কেল ওনাদের বাসায় অ্যাডপ্ট করে নিয়ে আসেন। বিভিন্ন লিগাল ফর্মালিটিস ফিল আপ করে তারপর বেবিটাকে নিয়ে আসেন। কিন্তু ঘটনা ঘটে 2012-তে যখন বেবিটাকে বাসায় আনা হয়। তারপর থেকে যখন বেবিটাকে বাসায় আনা হয় তখন থেকে তো আন্টি আঙ্কেল অনেক খুশি। স্বাভাবিকভাবেই তাদের কোনো যেহেতু সন্তান ছিল না, এখন তাদের সন্তান আছে, সেই জন্য তারা অনেক বেশি খুশি। এই জন্য তারা একটা গেট টুগেদার আয়োজন করে তাদের বাসায়। আমি বলে রাখা ভালো, আমাদের একদম ইমিডিয়েট উপরের ফ্লোরটাই ছিল তাদের বাসা। আমরা থাকতাম 4 তলায়, তাদের বাসাটা ছিল 5 তলায়। আমাদের উপরের ফ্লোরে উপরের বাসাটাই তাদের। যাই হোক, সেই দিন যেদিন বেবিকে নিয়ে আসে তার 2 থেকে 3 দিন পরে একটা গেট টুগেদার আয়োজন করে, সেখানে আমরা যাই। যাওয়ার পর আমি যখন প্রথম বেবিটাকে দেখি তখন দেখি যে বেবিটা হাসছে, কিন্তু হাসিটা নর্মাল বেবিদের মতো আমার কাছে লাগেনি। মনে হচ্ছিল যেন সে কোন একটা বড় মানুষই হাসছে। এটা বেবির স্মাইল না, এটা একটা বড় মানুষের স্মাইলের মতো। যাই হোক, আমি ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেইনি, কারণ হতেই পারে হয়তো অস্বাভাবিক কিছু না, আমার দেখার ভুল বা মনের ভুল। যাই হোক, তারপর সেই দিনের পরদিন না, তার ঠিক কয়েকদিন পরে বেবিটাকে নিয়ে আন্টি আমাদের বাসায় আসেন বেড়াতে। তারপর বেবিটাকে আমার রুমেই কিছুক্ষণ রাখেন। সেখানে বেবিটা যখন থাকে, আন্টি আম্মু তখন কথা বলছে, আর বেবিটা আমার বেডেই আছে। যাই হোক, তো ওনারা বেড থেকে একটু উঠে হয়তো রুমের বাইরে যান, আর তখন সেই মুহূর্তেই আমিও রুমে ছিলাম না, আমি পাশের রুমে ছিলাম। কিন্তু আমি পাশের রুম থেকে আমার রুমে রাখা গিটারের আওয়াজ শুনতে পাই।
পাই। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি যে কেউ যেন আমার রুম থেকে গিটার বাজাচ্ছে। গিটার টুংটাং শব্দ না, গিটার বেশ ভালোভাবেই বাজাচ্ছে, মিউজিক আসছে গিটারের। বাট বাসায় কিন্তু আমি ছাড়া আর কেউ গিটার বাজাতে পারে না, সুতরাং গিটার বাজাচ্ছে কে? আমি তাড়াতাড়ি করে আমার রুমে যাই। রুমে গিয়ে দেখতে পারি যে গিটার কেউই বাজাচ্ছে না, বেবিটা শুয়ে আছে, রুমে কেউই নেই, খালি বেবি। তার একটু দূরেই পাশেই বেডের উপরেই আমার গিটারটা রাখা। আমি খুব চিন্তা করি, ভাবি যে এতটুকু বাচ্চার পক্ষে তো গিটার বাজানোটা অসম্ভব ব্যাপার, তো ওর পক্ষে তো গিটার ধরাটাই অসম্ভব ব্যাপার, তাহলে গিটারের সাউন্ড আসলো কোত্থেকে? আমি ক্লিয়ার শুনতে পেলাম আমার রুম থেকেই। মেবি আমার হ্যালুসিনেশন হচ্ছে, আমি ব্যাপারটা বুঝতে পারি না। বুঝতে না পেরে তা নিয়ে খুব একটা মাথাও ঘামাই না, কারণ আমি ভাবি যে মেবি হ্যালুসিনেশনই হচ্ছে। এরপর ঠিক ওই দিনের পর থেকে রাতে বিভিন্ন সময়ে আমি 3টার পরে, আমি ভালো আমি রাতে বেশ রাত করেই ঘুমাতাম, এন্ড রাতে 3টার পরে আমি আমাদের ফ্ল্যাটের ঠিক উপরের ফ্ল্যাটটার থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পেতাম, যেমন কেউ মার্বেল খেলছে অথবা খাট নাড়াচ্ছে, বিভিন্ন ধরনের আওয়াজ উপর থেকে আসতো, উপরের ফ্ল্যাট থেকে। এবং উপরের ফ্ল্যাটে আন্টি আঙ্কেলরাই থাকতেন, ওই ফ্ল্যাট থেকে আওয়াজ আসতো বিভিন্ন ধরনের। তো ব্যাপারটা খুব ওয়ার্ড যে ওই ফ্ল্যাট থেকে কিভাবে আওয়াজ আসে, সেখানে থাকেন শুধুমাত্র আন্টি আঙ্কেল আর ওই পিচ্চি একটা বাচ্চা। তো আওয়াজ এত রাতে মার্বেল খেলা ওখানে, এটা ইম্পসিবল। যাই হোক, আমি পরদিন পর 5 দিন আমি এরকম আওয়াজ পাই। পাওয়ার পরে আমি উপরে আন্টি আঙ্কেলকে বলি যে আপনাদের বাসা থেকে আমি বিভিন্ন ধরনের আওয়াজ পাই রাত 3টার পরে। ওনারা ব্যাপারটা মোটামুটি ভাবে আমলে নেন না, কিন্তু আমি লক্ষ্য করি যে আন্টি যেন কেমন একটু ডিফারেন্ট অ্যাটিটিউড দিচ্ছেন। মনে হচ্ছে উনি কিছু জানেন, বাট উনি কিছু বলছেন না। উনি বলছেন যে না, হতেই পারে আওয়াজ আমাদের বাসা থেকে আসে না, হয়তো অন্য ফ্ল্যাট থেকে আসে, বাট এত রাত তাই হয়তো মনে হয় যেন আমাদের ফ্ল্যাট থেকে আসছে, যেহেতু আমাদের ফ্ল্যাটটা উপরে, মানে ওনাদের ফ্ল্যাটটা যেহেতু উপরে, তাই মনে হতেই পারে ওনাদের ফ্ল্যাট থেকে আসছে, বাট আসছে অন্য কোনো জায়গা থেকে, সেটা উনি বোঝাতে চান আমাকে। কিন্তু আমি সেদিন রাতেও আওয়াজ পাই এবং আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনি যে আওয়াজ ওপর থেকে, ওনাদের ফ্ল্যাট থেকেই আওয়াজটা আসছে, অন্য কোনো ফ্ল্যাট থেকে না। যাই হোক, আমি ওনাদের আর কিছু বলি না, কারণ ওনাদের কোনো বেবি ছিল না, এই বেবিটাকে অ্যাডপ্ট করে আনার পর অনেক খুশি। সো এই বেবির এগেনস্টে বা বেবির এগেনস্টে আমি বলবো না, এই ওনাদের ওই বাসায় এগেনস্টে কোনো কিছু বললে ওনারা রাগ করতেই পারেন, স্বাভাবিক ব্যাপার, তাই আমি কিছু বলছি না। যাই হোক, এরপরে আমি ঘটনাটা তাদেরই পাশের ফ্ল্যাটে, মানে আমাদের উপরের ফ্লোরে থাকে আমার কিছু ফ্রেন্ড, তাদের সাথে আমি এই ঘটনাগুলো শেয়ার করি যে রাতে এরকম আওয়াজ আসে, ওদের বাসা থেকে আসে কিনা সেটাও একটু কনফার্ম হওয়ার চেষ্টা করি। বাট আমি কনফার্ম হতে পারি যে ওদের বাসা থেকে আওয়াজ আসে না, কিন্তু আমি কিছু জিনিস জানতে পারি। যেমন ওরা বলে যে লিফটে ওদের ফ্লোর থেকে, মানে যে ফ্লোরে আন্টি আঙ্কেল থাকেন সেই ফ্লোরে লিফটে উঠার পর, সেই ফ্লোরে লিফটে যদি কেউ একা উঠে, তাহলে লিফটে বিভিন্ন ধরনের আনইউজুয়াল জিনিসপত্র হয় মাঝে মাঝে। যেমন আমার ফ্রেন্ড একবার দেখেছে যে সে লিফটে একা ছিল, লিফটে কল দিল সে গ্রাউন্ড ফ্লোরের জন্য, কিন্তু লিফটটা চলে গেল উপরে। উপরে কেউ কলই দেয়নি, বাট লিফট চলে গেল উপরে। আবার সে ওপর থেকে নামার জন্য গ্রাউন্ড ফ্লোরে কল দিল, কিন্তু লিফটটা গ্রাউন্ড ফ্লোরের কলটা অফ হয়ে গেল, আবার ওই ফ্লোরে এসেই থেমে গেল, যে ফ্লোরে আন্টি আঙ্কেলরা থাকেন সেই ফ্লোরে। আবার লিফটের ভিতরে মাঝে মাঝে খুব ঘন ঘনই আমাদের লিফটের ভিতরে লাইটটা কেটে যেত, লিফটের ভিতরে লাইট গুলো সবগুলো নষ্ট হয়ে যেত, লিফট একদম ডার্ক হয়ে যেত ভেতরে। 2 দিন পর পর এরকম ঘটনা ঘটতো। তার জন্য কমিটি সিদ্ধান্ত নেয় যে লাইট কেউ ফিউজ করে বা কেউ নষ্ট করে কিনা সেটা দেখার জন্য একজন লিফট ম্যান রাখবেন, এন্ড ওখানে কয়েক লিফট ম্যান একজনকে অ্যাপয়েন্ট করা হয়। সেই লিফট ম্যান 2 দিন কাজ করার পর আর কাজ করতে চান না। তিনি বলেন যে লিফটে খুব আনইউজুয়াল ফিল হয়, স্পেশালি এই 5 তলায়, মানে ওনাদের ফ্লোরটায় আসার পর থেকে। ওনাদের ফ্লোরে থামলে বা ওনাদের ফ্লোর থেকে উঠলে লিফটে খুব বেশি আনইউজুয়াল ফিলিং হয়। এই জন্য সে ওই লিফটের আর চাকরি করবেন না, সে জব ছেড়ে চলে যান আর কি ওখান থেকে। এরপর একদিন আমি আসলে হঠাৎ করেই, আমি বলবো না যে আমি দেখার জন্য বা বোঝার জন্য না, এমন কিছু না, আমি হঠাৎ করেই কোনো কারণে ওই ফ্লোর থেকেই লিফটে উঠি নিচে নামার জন্য। সো আমি লিফটে উঠি, আমি একা লিফটে উঠে আমি গ্রাউন্ডের কল দেই। দেওয়ার পর আমি ফিল করতে পারি, আমি লিফটের সামনে যে মিররটা থাকে, ফার্স্টে ফিল করি যে আমার পেছনে কেউ আছে। তারপরে আমি ওই মিররটা তাকিয়ে দেখি আমার পেছনে
আমারই হাইটের কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার ব্রিদিং অফ হয়ে যায় বলতে গেলে। আমি খুব বেশি ভয় পেয়ে যাই। লিফটে আমি একা উঠলাম, আর আমাদের বিল্ডিংটায় খুব বেশি ফ্ল্যাট নেই, সো আমি সবাইকেই চিনি ওখানে। আমার পেছনে ওটাকে, আর সে পেছনের পার্সনটার হাইট মোটামুটি আমার সমান, আর আমার হাইট 5'10", আমার পেছনের মানুষটার হাইটও এরকম। কিন্তু আমি আরেকটু ভালো আমি পেছনে তাকিয়ে ফার্স্টে দেখি যে কেউ নেই, আমি ওই মিররটাই দেখতে পাচ্ছি। মিররটা আমি ভালো করে তাকিয়ে দেখি যে তার হাইট 5'10", মানে আমার সমান হলেও ফেস একদম ওই বেবিটার মতো, একদমই ওই বাচ্চাটার মতো ফেস। এটা দেখে আমি লিফটের ভেতরেই পড়ে যাই। লিফটটা যখন আমি যাই না তারপরে কিভাবে লিফটে কি হয়, বাট আমি তারপরে যখন চোখ খুলি আমি দেখতে পাই যে আমি আমার বাসায়। আম্মু আমাকে বলছে যে কি হয়েছিল লিফটের ইলেকট্রিসিটি চলে গেছিল নাকি কি হয়েছিল, তুমি লিফটের ভিতরে অজ্ঞান হয়ে গেছিলে কেন, আর তোমাকে সিকিউরিটি গার্ড দিয়ে গেছে বাসায়। আমি তারপর সব ঘটনাই আম্মুকে বলি। আম্মুকে বলার পরে আম্মু তারপর বলে যে মেবি মনের ভুল হতে পারে, আর না মনের ভুল হলেও ওই ফ্লোর থেকে আর লিফটে ওঠার কোনো দরকার নেই। এরপর আস্তে আস্তে বেশ অনেকদিন কেটে যায়, আমরা শব্দও পাই। আমি শব্দগুলো রাতে আমার আম্মু আব্বুকে শোনাই, তারাও শুনতে পায় শব্দগুলো। যাই হোক, এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। আর এর মাঝে ওই বাসায় আরো কয়েকজন আমাদের নেইবার তারা গিয়েছিলেন, তারাও বিভিন্ন ধরনের জিনিস ফিল করতে পারেন। যেমন একদিন ওনাদের বাসায়, ওই আন্টি আঙ্কেলের বাসায় যাওয়ার পর ভেতরে ফিল করতে পারেন যে অসম্ভব গরম, অথচ তখন ছিল শীতকাল। উইন্টার সিজনে বেশ ঠান্ডা, কিন্তু ভেতরে প্রচুর গরম ওই বাসার ভেতরে। যাই হোক, এরপর ওই বেবি রুমে মাঝে মাঝে জিনিসপত্র তছনছ হয়ে যেত, এটাও অনেকে দেখেছেন। এভাবে কেটে যায় আসলে কয়েক মাস, 3-4 মাস হবে কেটে যায় এভাবে। এরপর একদিন হঠাৎ করে আঙ্কেল বিকাল মানে সন্ধ্যার দিকে তিনি অফিসের তার ইউজুয়াল টাইমে বাসায় ফেরেন। তিনি বাসায় ফেরেন। বাসায় ফিরে দেখতে পান যে গেট ভেতর থেকে লক করা। উনি বেল দিচ্ছেন কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। যাই হোক, আঙ্কেল তখন তার কাছে রাখা একটা এক্সট্রা কি দিয়ে বাইরে থেকে ডোরটা খোলেন। যেহেতু ডাবল লক ডোর, সেহেতু ভেতর থেকে লক থাকলেও বাইরে থেকে খোলা যায়, বাট সেটা একটা কি স্পেশাল কি দিয়ে খোলা যায়। সেই কিটা যতদূর জানতাম আঙ্কেলের কাছেই শুধুমাত্র থাকতো ইমার্জেন্সির জন্য। যাই হোক, উনি কি দিয়ে দরজাটা খোলেন। খুলে আঙ্কেল যখন ভেতরে ঢুকেন তখন দেখতে পারেন যে বাসার ভেতরে সবকিছু একদম তছনছ হয়ে আছে। সবচেয়ে বেশি শকিং এবং স্যাড ব্যাপার সেটা হলো আঙ্কেল ভেতরে তার বেডরুমে দেখতে পান যে আন্টির লাশ পড়ে আছে বিছানার উপরে। সারা বাসা খুঁজেও কোথাও বাচ্চাটাকে খুঁজে পান না তিনি। বাচ্চাটা একদম নেই। কিন্তু ওই বাসার যেহেতু গেট লাগানো ছিল ভেতর থেকে, সেহেতু বাচ্চাটা কোথায় গেল কেউ নিয়ে যেতে পারে না, কেউ ভেতরে ঢোকেও নি, কোনো কিছু নেই, কোনো সাইন নেই। আবার সিকিউরিটি গার্ডদেরও জিজ্ঞেস করে জানা যায় ভেতরে কেউ ঢুকেনি, এই বিল্ডিং এ কেউ ওই দিন ঢুকেনি তেমন। সুতরাং বাচ্চাটা কোথায় গেল খুঁজে পাওয়া যায় না তাকে। কিন্তু আঙ্কেল দেখতে পান তার ওয়াইফের মানে আন্টির বডিতে, ফেসে, বিভিন্ন জায়গায় অনেক আঁচড়ের দাগ, অনেক খামচির দাগ। যাই হোক, এরপর আমার বাবার সাথে আঙ্কেল ওই ম্যাটারনিটি হসপিটালে যান বাচ্চাটার আরো খোঁজ নিতে। জানান যে বাচ্চাটি এভাবে মিসিং। সব ঘটনা উনি খুলে বলেন, জানান। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা আমার বাবা আমাকে বলে যে হসপিটালের ওরা সেদিন বলেছিল যে ওরা ওখান থেকে আসলে একটা ভুল হয়ে গেছে। সেটা হলো ওরা ওখান থেকে যে বাচ্চাটাকে আঙ্কেলকে দেওয়ার কথা ছিল সেই বাচ্চাটাকে দেয়নি, না দিয়ে অন্য একটা বাচ্চাকে দিয়েছিল, যে বাচ্চাটা ক্লিনিক্যালি ডেড হিসেবে জন্ম নিয়েছিল। মানে সে জন্মের পরপরই সেই বাচ্চাটি মারা যায়। সেই বাচ্চাটিকেই আঙ্কেল অ্যাডপ্ট করে এনেছিলেন। বাট কিভাবে একটা মৃত বাচ্চা, একটা ডেড বেবিকে আঙ্কেল নিয়ে আসতেন, তাও সে জীবিতর মতো, সে জীবিত মানুষের মতোই ছিল, সবকিছু করতো। এটা কিভাবে পসিবল? এই অ্যান্সার কেউই জানেন না। আমরা জানার চেষ্টা করি, অনেক হুজুর বলেন যে হয়তো বাচ্চাটা জিনের ছিল, অথবা জিনের দ্বারা পজেস ছিল, বা কিছু একটা ছিল। বাট আমরা এটাই জানতে পারি যে ওটা একটা মিস্টেকের কারণে বাচ্চাটা বদল হয়ে যায়। বাচ্চাটা আঙ্কেল ভুলে ডেড একটা বেবি নিয়ে আসে বাসায় অ্যাডপ্ট করে। অ্যান্ড সেই বাচ্চাটিকেই আমি লিফটে দেখি, যার ফেসটা ওরকম কিন্তু হাইট আমার সমান। আমি না, শুধু আমাদের বিল্ডিং এর অনেকেই দেখতে পাই এভাবে। তো এই ছিল মূলত আমার ঘটনা। আমি জানি না এটা শুনতে কতটা ভয়ঙ্কর, কিন্তু এটা ফেস করতে খুব বেশি ভয়ঙ্কর ব্যাপার। এটা শুধুমাত্র যে ফেস করবে সেই বুঝতে পারবে। আমরা চলে যাচ্ছি আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই খুব ছোট করে আপনার ঘটনাটা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান এগেইন।
রাসেল ভাই, এখন যে ঘটনাটি বলবো সেটা আমাদের রাজবাড়ির যে ভৌত টিমের যে সদস্যরা সজীব, ফরহাদ, ওরা এই ঘটনাটি কালেক্ট করেছে, আমাকে বলেছে সেটা শেয়ার করার জন্য, সেটাই বলছি। তো ঘটনাটি রাজবাড়ী জেলার, আমার বাড়ি তো রাজবাড়ী জেলা, ওখান থেকেই আর কি সংগ্রহ করে, রাজবাড়ির পাংশার পাড়া বেলগাছি গ্রামের ঘটনা এটি। তো সেখানকার এক ইমাম সাহেবের ঘটনা এটা। তো যাই হোক, খুবই অজপাড়াগা। তো ওই গ্রামে বেশ অনেকদিন আগে তাবলিগ জামাতের একটি দল ওই মসজিদে যায়। তো মসজিদে যাওয়ার পর ওখানে ওনারা দিনের ওই দাওয়াতগুলো করতে থাকেন। তো একটা হয়, ওখানে একটা হঠাৎ মসজিদে ঠিক রাতের বেলা একটা লাশকে গোসল করানোর জন্য নিয়ে আসা হয়। তো লাশটি প্রতিপক্ষের হাতে খুবই নৃশংসভাবে খুন হয়েছিল লোক। তো পরবর্তীতে পুলিশ পোস্টমর্টেম করে লাশটি নিয়ে আসে, পরিবারের কাছে হস্তান্তর করে, বলে যে রাত্রে যেন দাফন করে দেওয়া হয় লাশটিকে, লাশটার অবস্থা ভালো নয়। তো যখন লাশটিকে নিয়ে আসা হয়, এমন ভাবে আসলে শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছে যে ওটাকে গোসল করানোর মতো কেউই সাহস পাচ্ছিল না, সবাই ভয় পাচ্ছিল। এখন মসজিদে যখন তাবলিগ জামাতের লোকেরা এসেছেন, তো ওনারা বললেন যে আপনারা যদি ভয় পেয়ে থাকেন তাহলে আমরাই এই কাজটা করতে চাই, আমরাই এটাকে গোসল দিয়ে জানাজা করে আমরা কবর দিয়ে দিই, আপনারা শুধু সাথে থাকেন আর কিছু করতে হবে না। তো ঠিক আছে, ওনারা এই কাজটি করলেন। কাজটি করে ওনারা, ইমাম সাহেব ওই সাথে ছিলেন না, কারণ জানাজা উনি খুব ভয় পাচ্ছিলেন আর কি। সব প্রক্রিয়াটা তাবলিগ জামাতের লোকেরা করে ওনারা সবকিছু দাফন কাফন শেষ করেন। তো যাই হোক, প্রথম এই ঘটনা ঘটে যাওয়ার তাবলিগ জামাতের লোকরা ওনারা কাজ শেষ করে চলে যান, 3-4 দিন পরে মসজিদ থেকে চলে যান। তো মাসখানেক পর থেকে শুরু হয় ওই ইমাম সাহেবের সাথে ঘটনা। কারণ উনি যে মসজিদে নামাজ পড়াতেন, ওই মসজিদেই উনি থাকতেন। মসজিদের পাশে ছোট একটি রুমের মতো ছিল, ওখানে উনি ঘুমাতেন। আর মসজিদের সাথে একটা বড় কবরস্থানের মতো আছে। তো ওইখানে ওই মসজিদ থেকে একটু দূরেই একটি লাশ গোসল করানোর জন্য একটা আলাদা ঘরও রয়েছে। আচ্ছা। তো উনি রাতের বেলা হঠাৎ করে শুনেন যে ওই ঘর থেকে লাশ গোসল করানোর শব্দ আসছে, পানির শব্দ, কোনো মানুষ কথা বলছে, এরকম শব্দ। তো উনি চিন্তা করলেন এত রাত্রে ঘরের চাবি তো তার কাছে, কিন্তু কে এর ভিতরে ঢুকলো। উনি 7-5 না ভেবে বের হয়ে আসেন। তো বের হয়ে আসার পরে উনি খেয়াল করলেন যে দূর থেকে শুনছেন ঠিকই ওই ঘর থেকে শব্দ আসছে, কিন্তু যখন কাছে গেলেন তখন আর কোনো শব্দ হচ্ছিল না। প্রিয় লিসেনার, এই এপিসোডে শুনতে পাবেন ইমাম সাহেবের ভয়ানক ঘটনা সহ আরো অনেক ঘটনা, শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে ভূত ফিল্মের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা বাছাই করে প্রতিনিয়ত আমি এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকি। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে আমি যে ঘটনাগুলো শেয়ার করছি প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তো উনি এরকম প্রায় প্রতিদিন এরকম শুনতেন। তো যখন উনি অনেকের কাছে বিষয়গুলো শেয়ার করেন, তখন সবাই বলেছে এটা আপনার মনের ভুল, এছাড়া আর কিছুই নয়। তো উনি বেশ এটা নিয়ে খুব ভয়ে ভয়ে থাকলেন। কিন্তু এই ঘটনার ভিতরে ওই গ্রামে আর ওইভাবে কোনো লোক মারা যায়নি এবং উনি কোনো জানাজার নামাজও পড়াতে যাননি। কিন্তু সমস্যা হলো ওই গ্রামে এই কিছুদিন এই ঘটনা যখন ঘটা শুরু করলো, তো এর মধ্যে এই গ্রামে একজন লোক মারা গেলেন। তো যথারীতি ইমাম সাহেব যেহেতু ওখানে একজন মাত্র আলেম ছিলেন ওই গ্রামের মধ্যে, তো তারই জানাজার নামাজ পড়ানোর জন্য তাকে ডাক দেয়া হলো। তো উনি রাসেল ভাই যখনই জানাজার নামাজের জন্য সেখানে গিয়েছেন, জানাজার নামাজের জন্য দাঁড়াবেন, হঠাৎ করে লোকজন দেখলো যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন ইমাম সাহেব। আচ্ছা। তখন ধরাধরি হলে তাকে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরানোর পরে আবার যখন উনি জানাজার নামাজের জন্য দাঁড়িয়েছেন, ঠিক একই রকম ভাবে আবার উনি জ্ঞান হারিয়ে ফেললেন। আচ্ছা। শেষ পর্যন্ত অন্য জায়গা থেকে লোক ডেকে এনে জানাজার নামাজটা পড়ানো হলো। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি জ্ঞান হারাচ্ছিলেন কেন বারবার? তো উনি ওই সময় কোনো উত্তর দেন নাই। ওই সময় উনি কাউকে কিছু বলেন নাই, বলেছে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, এতটুকু বলে উনি ক্ষান্ত হয়েছেন। কিন্তু রাসেল ভাই উনি এরপর থেকে স্টিল না, উনি জীবিত আছেন এখনো, এখন পর্যন্ত কোনো জানাজার নামাজ পড়াতে পারেন না। তার পিছনে কারণ উনি বলেছেন, যখনই উনি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ান, তখনই দেখেন ওই যে সেই ব্যক্তিটি, যেই ব্যক্তিটির গোসল জানাজা পড়িয়েছিল তাবলিগ জামাতের ভাইরা, তো উনি তো ওটা করার নাই, জানাজা করার নাই ভয়ে। তো উনি দেখেন যে ওই লোকটি ওনার কাছে এসে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে এসে ওনার কোনো কথা ছাড়াই ওনার গলা চেপে ধরেন এবং উনি সেন্সলেস হয়ে যান।
ওনার সাথে রাসেল ভাই এখনো এই ঘটনাটি ঘটছে। যিনি জানাজার নামাজ পড়াতে গেলেই ওনার সাথে এই ঘটনা ঘটে। এখন এই ঘটনার পর থেকে উনি এখন আর কোনো জানাজার নামাজ পড়ান না। এই ছিল রাসেল ভাই ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এখন চলে যাব সরাসরি আহমেদ বাবু ভাইয়ের কাছে, তার লাস্ট ঘটনাটা আমরা শুনে আসবো। আপনারা সঙ্গে থাকুন। বাবু ভাই, শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনা হচ্ছে রাহাত ভাইয়ের ঘটনা। রাহাত ভাই খুব সিরিয়াস টাইপের একজন মানুষ। যে কোনো একটা সার্ভিসে ছিলেন, যেটা হচ্ছে খুব সিরিয়াস, গভীর, মানে একটা গম্ভীর টাইপের সার্ভিস, যেটা নাম বললাম না। যাই হোক, উনি খুব এই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। তো উনি আমাদের ঢাকার খুব কাছাকাছি যে কোনো একটা রিসোর্ট আছে, নাম বলা যাবে না, লোকেশনও বলা যাবে না, সেখানে উনি শুনতে পান সেখানকার একজন ম্যানেজার ওনাকে বলেন যে আমাদের এখানে উদ্ভট কিছু হন্টেড কাহিনী ঘটে, আপনি আসেন। যেহেতু আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তা আপনাকে আমি ইনভাইট করছি। তো উনি 3 বার ওখানে গিয়েছিলেন, এবং 3 বারের মধ্যে শেষের বার উনি যে ঘটনার সম্মুখীন হন সেটা বলছি। এর আগে 2 বার যখন উনি রিসর্টে গিয়েছেন, এবং উনি সভাপতি যেহেতু অ্যাডভেঞ্চার করতে যেতেন, একাই যেতেন এখানে, এবং সভাপতি আসলে দল বেঁচে গেলে কোথাও এরকম খুব একটা দেখার সম্ভাবনা থাকে না। তো উনি এবং বেছে বেছে যেই একদম মানে আর কি একটু মানে দূরের যে রুমটা, সেখানে উনি থাকতেন রাতে। আর সভাপতি ওই রিসোর্টে রাতের বেলা মানুষ খুব কমই থাকতো, খুব 1-2টা ফ্যামিলি এরকম হয়তো কখনো থাকছে, বা 1-2টা মানুষ আর কি। দিনের বেলায় ঘুরে চলে যায় মানুষ বেশিরভাগ সময়। তো উনি যেটা করে, শেষবার জেনে গেছেন উনি যখন, তখন ওখানে রাতের বেলা উনি শুয়ে আছেন, এবং রাত হচ্ছে, গভীর হয়েছে, এবং উনি মানে অ্যাজ ইউজুয়াল ওনার মতোই আছেন। উনি সাধারণত কম্পিউটার ব্রাউজ বা কোনো ফোন বা ট্যাব নিয়ে বসতেন না আর কি। রাতের বেলা বসে বসে বই পড়তেন, আর উনি চেষ্টা করতেন পরিবেশটা মানে দেখার। তো রাত তখন বেশ গভীর হয়ে গেছে রাসেল ভাই, রাইট 1টার পরে এরকম সময় উনি বারান্দায় বসেছিলেন। তো বারান্দা থেকে উনি খেয়াল করলেন হঠাৎ যে ওখানে দূরে, মানে ওই রিসোর্ট থেকে প্রায়, রিসোর্টটা তো আপনার মানে বেশ ফাঁকা জায়গা আর কি, মাঠ আছে, মাঠের পর গাছগাছালি আছে। তো দূর থেকে দেখতেছেন যে কোথাও একটা আলো নাচানাচি করতেছে, মানে ওই গাছপালার ওই পাশ থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে না। তো উনি ফার্স্টে মনে করছিলেন মনে হয় জোনাকি টোনাকি কিছু কিনা। তো এটা চিন্তা করে উনি মানে ওইটা নিয়ে এত মাথা কামান নাই। কিছুক্ষণ পরে উনি দেখতেছে আলোটা বেশ ডিফারেন্ট, লাইক কেউ যদি হাতে কোনো প্রদীপ বা কিছু নিয়ে যদি নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে যেরকম হয় সেরকম। তো উনি খুব কিউরিয়াস হয়ে গেলেন। উনি আস্তে আস্তে আপনার ওই ওপর থেকে নামলেন, দোতলা ছিল, দোতলা থেকে আস্তে আস্তে নিচে নামলেন, নেমে গেট দিয়ে বেরোলেন। বেরোয় উনি আস্তে আস্তে ওই লনের পাশ দিয়ে হাঁটতে শুরু করলেন। তো তখন একটা মাঠ পড়ে, মাঠ থেকে আলোটাকে আরো ভালো মতন উনি একটু ভিজুয়ালাইজ করলেন, যে আলোটা মনে হচ্ছে মানে একটা কোনো একটা চার কোনা, মানে কেউ লাইক একটা সার্কেল ঠিক না, স্কোয়ার কোনো জায়গা ঘুরে ঘুরে বারবার ওটাকে ঘুরছে না, আবর্তন করছে আর কি। আচ্ছা। তো উনি ওটাকে ফলো করতে 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 আসলে মাঠ পার হলেন। গাছগাছালির ভেতর দিয়ে আলোটা ঠিক মতো দেখা যাচ্ছে না, এটা কি কোনো বাতি বা কিছু। তো দেখতে দেখতে একসময় উনি সেই পুকুর পাড়ে চলে আসলেন, একটা পুকুর। সে দেখলেন একটা পুকুর, সেখানে বাঁধানো ঘাট আছে, এবং উনি যখন পুকুর পাড়ে আসছেন তখন আর আলোটা পুকুরের কোনো পাশেই নাই। আচ্ছা, মনে হচ্ছে ঠিক যেন পুকুরের ভেতর থেকে আসতেছে আলোটা। তো উনি হেঁটে 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 করলেন কি, ঘাটের কাছে গেলেন, শান বাঁচানো যে ঘাটটা, ঘাটের কাছে উনি দাঁড়ায় দেখলেন যে পুকুরের যে মানে যেখানে মানুষ পানিতে নামে সেই জায়গাটাতে মানে একটা আলো ছিল আর কি। আলোটা টপ করে নিভে গেল উনি যাওয়ার সাথে সাথে, এবং পরে লাইক এ গ্ল্যান্স, ফর এ মোমেন্ট ওনার মনে হলো যে ওখানে একটা মানুষ দাঁড়ানো ছিল। এবং উনি তো মানে আসলে বলছি যে একটা মানে একটা এমন প্রফেশন থেকে আসছেন যেখানে ওনার এটার ভয় পাওয়ার কিছুই নেই, বাট উনি একটু মানে শকড হলেন তখনও, যেরকম অন্ধকার রাত, একটা মানে বেশি বেজে গেছে, ঝিঝি ডাকতেছে এরকম সময়, এরকম একটা ব্যাপার। আর উনি এই সময় আপনার একটা পাখির ডাক শুনলেন, জাস্ট লাইক কোকিল বা কিছু যদি ডাকে গভীর রাতে, হ্যাঁ ওরকম একটা পাখির ডাক শুনতেছে। আচ্ছা। তো শুনে উনি অন্ধকারটা যখন একটু শুয়ে আসছে চোখে, তখন উনি দেখলেন যে পুকুরের মধ্যে একটা মেয়ে মানুষ দাঁড়ানো, এবং বোঝা যাচ্ছে ওখান থেকে যে তার চুল অনেক লম্বা, মানে পানিতে হয়ে আছে আর কি। আচ্ছা। এবং ওনাকে বেশ একটু ফ্যাস ফ্যাসে গলায় নারী কণ্ঠ বললো পুকুরে আসতে, পুকুরে নামতে। আচ্ছা। এন্ড উনি বললো যে ঠিক ওই মোমেন্টটাতে ওনার মনে হলো যে পা থেকে মাথা পর্যন্ত একটা শিরশিরে অনুভূতি, জাস্ট লাইক খুবই স্বাভাবিক, মানে কিছু একটা ওনার চেঞ্জ হয়ে যাচ্ছে ভেতরে, মানে উনি ওনাতে নাই, সামথিং হি ইজ লুজিং।
এবং উনি হেঁটে হেঁটে উনি ঠিক নামা শুরু করলেন পুকুরে, এবং মনে হচ্ছে মানে উনি ঠিক মানে সম্মোহিতর মতো, যেটা ওই সম্মোহনের ব্যাখ্যাটা উনি ভাবে দিচ্ছেন যে ওনার মাথার মনে হলো চুলের আগা পর্যন্ত লাইক গুজ বাম্প হয়ে গেছে, উনি আর ওনার মধ্যে নাই, এবং উনি জাস্ট ওই কমান্ডটাকে ফলো করতেছেন। উনি হেঁটে হেঁটে করলেন কি সেই যে নামছেন, তো নামতে নামতে যেখানে যে ওনার পাটা ছপাত করে পানিতে পড়ছে ঠিক ওই সময় ওনার একটা সেন্স ফিরে আসছে। কারণ ওনারা না কিছু ওনাদের যে সার্ভিসে পোস্ট সাজেশন কিছু ব্যাপার থাকে, ওনাদেরকে পোস্ট হিপনোটাইজ সাজেশন টাইপের কিছু দেওয়া হয়, তো ওই ধরনের ট্রেনিং গুলো ভেতরে আছে। তো ওনার তখনই একটা সম্মিত ফিরে আসছে কি হচ্ছে। তো উনি ফট করে তাকালেন সামনে, দেখলো যে ওনার সামনে যে পানিটা ওটা বেশ জোরে একটা আলোড়ন হলো, আলোড়ন হয়ে ওখানে মানে পানিটাই হয়ে আছে। তো উনি তখন বেশ চিন্তায় পড়লেন যে কি হচ্ছিল ব্যাপারটা। তো উনি আস্তে করে পিছন ফেরেন, আর ওখানে পানিতে যাওয়ার চিন্তা করেন না। তো উনি যখন চলে আসতেছেন তখন পেছন থেকে উনি শুনতেছেন ওরকম নারী কণ্ঠে বললো যে কি হলো, আসলি না? এবং ওনার তখন আরেকবার গুজবাম্প হয়েছে, এবং উনি তখন কি করে জানেন, ঝাড়ে মানে দৌড় দেওয়ার মতো চলে আসেন ফিরে। আসার পরে উনি পরদিন সকালে ওখানকার যে ম্যানেজার ওনাকে ডেকে নিয়েছিল, উনি তাকে বলছিল যে আসলে তোমরা যা বলো এগুলো সব বানোয়াট ঘটনা, আমি বিশ্বাস করি না, যে এইসব হন্টেড এগুলো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য বলো তোমরা। তো তাকে বলে যে আসলে কালকে একটু জিনিস হয়েছে, এখানে এরকম এরকম ব্যাপার দেখছি। তো ওনাকে বলে যে আমাদের এখানে কিন্তু ওই আছে, ওই ম্যানেজারটা বলে যে লাইক জল পিশাচ টাইপের জিনিস। জল পিশাচ এটা পানির পাশেই থাকে, দেখতে খুবই সুন্দর হয় এবং মানুষকে পানিতে নিয়ে ডুবিয়ে মেরে ফেলে। এদের কি বলে জল পিশাচ, এবং এরা থাকে। এবং পরবর্তীতে উনি বলেছেন উনি অনেক কিছু স্টাডি করে দেখেছেন যে এরকম মারমেইড টাইপের জিনিসপত্র অনেক জায়গায় এক্সিস্ট করে, দে আর সর্ট অফ লাইক জিনস টাইপের কিছু, এবং পানির আশেপাশেই থাকে। তারা দেখতে খুবই সুশ্রী হয় মানুষের কাছে। এবং আপনি যদি আগে অতীতের যদি কিছু ফলো আপ লোকগাথা বা এগুলো পড়েন, সেখানেও কিন্তু বলে মারমেইড খুব সুন্দর হয়। সো ওনারও কনক্লুশন এটা যে উনি অবশ্যই বিশ্বাস করেন যে দেয়ার ইজ সামথিং এক্সিস্টস বিসাইড আস, এবং উনি বলেছেন যে এই জিনিসটাই উনি দেখেছিলেন আসলে সেখানে রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাই ঘটনায়, আমরা চলে যাচ্ছি ফারহানের কাছে। জি ভাইয়া, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার সাথে প্রায় ডিসেম্বর মাসে আমার সাথে ঘটেছিল। তো ঘটনাটা এক্স্যাক্টলি কিছুক্ষণ আগে আপনাদের রেকর্ডিং এ যে ঘটনা শুনছিলাম এটারই কিছুটা মতো হবে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে। আসলে এক একটা বিষয় এক এক ভাবে ঘটে আসলেও সত্যি। তো আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে মানে এই ডিসেম্বর মাসের দিকে, মানে আমি আমার রুমের একটু শেপটা আপনাকে মানে একটু বলতে হবে যে আমার যে বিছানাটা হচ্ছে, বেডটা হচ্ছে আমার উইন্ডোর ঠিক বরাবর, এবং আমি যেটা করি যে আমার যে পায়ের যে সাইডটা আমি উইন্ডোর বরাবর, এবং এভাবে আর কি বিছানায় ঘুমাই আর কি। তো সবসময় যেটা হয় যে মানে 13 ফ্লোরের মানে শীতের সময় যেটা হয় যে জানালাটা সবসময় লাগিয়ে ঘুমাই, কিন্তু সেই রাতে যেটা হয়েছিল যে আমি ভুলে হয়তোবা মানে আমার যে উইন্ডোটা আমি ঠিক মতো লক করে ঘুমাইনি, একটু ফাঁকা ছিল। তো সেক্ষেত্রে যেটা হচ্ছিল যে একটু পরপর আমার রাতে প্রচুর ঠান্ডা লাগতেছিল। আর এখানে আমি আরেকটা কথা বলবো যে আমার এর আগে কিন্তু কোনো ধরনের মানে এই যে বিষয়টা যেমন বোবায় ধরা বা এই ধরনের তেমন কোনো ফিনোমেনা আমি ফিল করিনি কখনো, বাট কিছু জিনিস ফিল করেছিলাম যেটা আমি নিজেই ফিল করেছিলাম যে আমি হয়তো সারাদিন উইক থাকার কারণে এই বিষয়গুলো ঘটতে পারে, এরকম কিছু একটা সাইন্টিফিক্যাল যে রিজন গুলো সেগুলো এটা আপনি আপনার মতন করে চিন্তা করে রাখছেন বা একটা যুক্তি দিয়েছেন। কিন্তু সেই রাতে যেটা হয় যে সেদিন মানে আমি সারাদিন বাসায় ছিলাম, সেরকম কোনো টায়ার্ডও ছিলাম না, কোনো প্রবলেম ছিল না আসলে। তো আমি যখন ঘুমাতে যাই রাতে, তো আমার হঠাৎ করে একটু পরপর ঠান্ডা লাগতেছিল, এবং যখন ঠান্ডা লাগছিল তখন আমি আমার ব্ল্যাঙ্কেটটাকে বারবার আমার উপরে জড়িয়ে নিয়ে বারবার ঘুমাচ্ছিলাম। কিন্তু একটা পর্যায়ে ঘুমের মধ্যে আমি যেটা ফিল করি যে আমার ব্ল্যাঙ্কেটটা মনে হচ্ছে ঠিক জানালার ঠিক পাশ দিয়ে, মানে আমার যে সাইডটাতে আমি আমার পা দিয়ে ঘুমাই বিছানার, সেখান থেকে আমার ব্ল্যাঙ্কেটটাকে মনে হচ্ছে টান দিয়ে কেউ নিয়ে যাচ্ছে নিচের দিকে। আমি যতবারই ওটাকে আস্তে আস্তে উপরের দিকে টেনে নিয়ে আসি আমার ফুল বডিটাকে ঢাকার জন্য, আবার সেটা আস্তে আস্তে করে নিচের দিকে চলে যায়। আচ্ছা, এরকম একটা পর্যায়ে আমি কিছুক্ষণ পরে বারবার পা থেকে কেউ টেনে নিচ্ছে মনে হচ্ছে, পা থেকে তো গা থেকে বারবার পার কাছে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বারবার একটু ভয় পেয়ে গেলাম যে ঘটনাটা কি আসলে, কিন্তু আমি একটু ঘুমের মধ্যে বাট আধো ঘুম আধো জাগ্রত এরকম একটা অবস্থা। তো আমি আবারও চেষ্টা করলাম ওটাকে নেওয়ার, আবারও দেখলাম যে না, ওটা চলে যায় নিচের দিকে। আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে না, আমি এখন ঘুম থেকে উঠবো না, আমি ঘুমাবো, মানে ওটাকে আমি ফেলে দিলাম। ব্ল্যাঙ্কেটটাকে একদম আমার হাতে ঠিক বাম দিকে মানে একেবারে রেখে আমি
ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু তার কিছুক্ষণ পরে নতুন করে শুরু হলো যে আমার বেডটাকে আস্তে আস্তে করে ভাইব্রেট হচ্ছে, একটু একটু করে কেঁপে উঠছে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে আসলে কি ভূমিকম্প হচ্ছে বা এরকম কিছু, না আমার নিজের কোনো প্রবলেম, না আসলে কোনো কিছু আসছে আমার রুমে যেটা আমাকে ডিস্টার্ব করছে। এবং আসলে আপনি বিশ্বাস করবেন যে মানে আমার যে বালিশটা যে ছিল, আমার মনে হচ্ছিল যে বালিশটার ভিতর থেকে কেউ আমাকে মানে ঘুমাতে দিবে না, মানে বারবার মনে হচ্ছিল যে আমাকে মানে বিছানা থেকে উঠে যাবো, এরকম একটা সিচুয়েশন। মানে বালিশটার ভিতর থেকে কি বলছিলেন? হ্যাঁ, বালিশটার ভিতর থেকে মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিতেছে আমাকে। তারপরে বালিশের ভেতর একটা হাত, হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা, হ্যাঁ এরকম কিছু একটা হবে। মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম একটা পর্যায়ে, মানে এটা কি আমার, কারণ একটা বালিশে কে শুয়ে আছে এই বোর্ড। তো যাই হোক সেটা, তারপর আমি খুব সাহস করে তাড়াতাড়ি করে উঠে গেলাম, বেডটাকে ছেড়ে উঠে গিয়ে লাইট অন করলাম। লাইট অন করার পরে দেখলাম যে না সবকিছু ঠিক আছে, বালিশটাকে সরিয়ে ভালো মতো দেখলাম, কম্বলটাকে ভালো মতো উঠালাম, দেখলাম যে কিচ্ছু নেই। তারপর আমি একটু ফ্রেশ হয়ে যেটা করলাম যে প্রায় 5-10 মিনিট পরে আবার বেডে ঘুমাতে গেলাম। তো আবারও সব লাইট অফ করে সবকিছু ব্ল্যাঙ্কেট নিয়ে আবার ঘুমাতে গেলাম, কিন্তু আবারও দেখি যে একই সিচুয়েশন। একটু পরপর আমার ব্ল্যাঙ্কেটটাকে কে যেন উইন্ডোর পাশ দিয়ে টেনে নিচ্ছে, একই সিচুয়েশন আবারও হচ্ছে। কিন্তু এইবার আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। এবার আমি চিন্তা করলাম যে না, আমি ব্ল্যাঙ্কেটটা আর রাখবো না, ব্ল্যাঙ্কেটটা একদম খাট থেকে নিচে ফেলে দেবো। মানে আমার খুব প্রবলেম হচ্ছিল যে আমাকে কেউ ঘুমাতে দিচ্ছে না, এরকম একটা সিচুয়েশন। তো আমি তখন সাথে সাথে আমার ব্ল্যাঙ্কেটটাকে আমার হাতের বাম পাশে আবারও ঠিক একইভাবে যখনই ফেলে দেবো, তখনই আমি যেটা ফিল করলাম, আমার ব্ল্যাঙ্কেটের ঠিক ভেতর থেকে মনে হচ্ছে একটা কিছু অনেক জোরে আমাকে একটা বাড়ি দিয়ে আমার পার মধ্যে একটা এনার্জির মতো, মানে ফিল করলাম যে একটা এনার্জি আমার পায়ের মধ্যে একটা অনেক জোরে বাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালা দিয়ে বাইরে চলে গেল। এবং সেটা আমি নিজের চোখে দেখেছি। এবং এটার কালার ছিল অনেকটা রাসেল ভাই, মানে অনেকটা অরেঞ্জ এবং ইয়েলো এরকম একটা টাইপ, মানে জাস্ট ছোট এক হাতের মতো এটার হাইট হবে। এবং এটা একটা জাস্ট অনেকটা ধোঁয়াশা টাইপের, মানে রাতের অন্ধকারে এটাকে আমি একটা লাইটের মতো দেখলাম, যে একটা লাইটের মতো এরকম অরেঞ্জ অথবা ইয়েলোইশ এরকম একটা কালারে হঠাৎ করে আমাকে বাড়ি দিয়ে সাথে সাথে আমার জানালার যে মানে উইন্ডোটার যে পাশটা খালি ছিল সেখান থেকে ওটা চলে গেল, এবং সাথে সাথে আমি ভয়ে বিছানা থেকে উঠে গেলাম। আচ্ছা, এই ছিল আমার ঘটনা ভাই। এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাবো আবার হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের কাছে তার সেকেন্ড স্টোরি শোনার জন্য, তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। স্টে টিউন। আপনার নামটা তো আমরা বলেই দিলাম, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ঠিক আছে ভাই। আমি একটা মেয়ে জিন ছাড়াতে গেছিলাম। জি। ফেব্রুয়ারি 2 তারিখে তো পরীক্ষা আগে দিয়ে ওকে জিনের যে ধরা, তো ও ছিল, তার গায়ের রংটা ছিল কালো বর্ণ। আমি যখন ওর গার্জিয়ান সবাইকে নিয়ে বসে জিনটাকে হাজির করানো হয় ওর শরীর থেকে, তখন তার গায়ের রংটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারে হলুদ বর্ণ, যা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আচ্ছা। মেয়েটার গায়ের রং ছিল কালো, কিন্তু যখন তাকে আমি বসে যখন কাজ করতে জিনকে হাজির করালাম, তখন ওর গায়ের রং একেবারে পরিষ্কার। আর ও কিন্তু চোখে কাজল দেয়নি, তখন তার চোখটার মধ্যে পুরো টানা ধরে কাজল ছিল। যখন সেটা হাজির করলাম, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথা থেকে ধরছো বা কেন বা ধরছো, তুমি চলে যাও। ও কথা বলে না, ও শুধু ঘুমাইতেছিল, কান্না করতেছিল, বুন বুন করে কান্না করতেছিল। তখন আমি ওকে বলছি, দেখো তুমি আজকে চলে যাবা, তুমি এখানে থাকতে পারবো না, কোথা থেকে আসছো বলে দাও, তুমি থাকতে পারবো না, চলে যাও। ও যখন বারবার কথাটা বলতেছে, ও এমন রাগান্বিত হয়েছে যে ও যখন চোখটা খুলছে, চোখ বন্ধ ছিল তো, চোখটা যখন তাকালো আমাদের দিকে, সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ঘরের বাতিটা ফিউজ হয়ে গেছে, বাতি বন্ধ হয়ে গেছে। আর ওর চোখ এমন হয়েছে যা ওর সবাই ভয় পাইছে, চোখটা ব্যতিক্রম, পুরো একেবারে ব্যতিক্রম, যা সবাই দিকে ভয়। আর ঘরের বাতিটা ফিউজ হয়ে যাওয়ার কারণে সেই ঘরটাতে এমন আলো হয়েছে, মনে হচ্ছে ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুনের আভা যেমন পুরো ঘরটা লাল করে ফেলে, এরকম ঘরটা আলোকিত হয়ে গেছে। আচ্ছা। এরপরে যখন আমি বললাম যে তুমি চলে যাবা, তখন ও আমাকে বলছে ঠিক আছে যাব, আমাকে লাল শাড়ি দিতে হবে আর একটা মুরগি দিতে হবে, আমি ঢাকেশ্বরী মন্দির থেকে আসছি। আচ্ছা। আমি ঢাকেশ্বরী মন্দির থেকে আসছি, আমি সেখানে চলে যাব, তোমরা সেখানে গিয়ে একটা মুরগি আর লাল শাড়ি দিয়ে এসো, তারপর আমি যাব।
আমি ওদেরকে বললাম ঠিক আছে, আপনারা একটা লাল কাপড় দিয়ে একটা মুরগি দিয়ে ঢাকেশ্বরী মন্দিরকে নিয়ে দিয়ে আসেন, ও থাকবে না, চলে যাবে। পরবর্তীতে তারা সুস্থ হয়ে আসে, সেই দিনটা চলে যায়। সেটা মন্দির থেকে আসা ছিল, ঢাকেশ্বরী মন্দির থেকে। আচ্ছা, এবং আপনি দেখলেন যে যখন চোখ খুললো তখন লাইট ফিউজ হয়ে গেল, লাইট বাতিটা। আচ্ছা, আপনি তো আজকেও আমাদের ফেসবুকের ছবিতে নেই, আপনি ছবি তোলেন না, আপনি টিভি দেখেন না? আমি কখনো টিভি সিনেমাও দেখেন না? না না, এগুলো কিচ্ছু দেখেন না। কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু হরর ফিল্মে মানে দেখি, এবং এই জিনিসগুলো কিন্তু হয় যে এরকম চোখ খুললো, লাইট ফিউজ হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু দেখি। দেখেন মানে ব্যাপারটা হচ্ছে কি যে সমস্ত জিনিস মানে মানুষজন শোনেন বা বহুদিন ধরে প্রচলিত, সেই সমস্ত জিনিসই কিন্তু পরে বইয়ে লেখা হয়, সেই সমস্ত জিনিসই কিন্তু মুভিতে উঠে আসে। তো যাই হোক, আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো। আমরা আপাতত একটা জিনিস বলে নেই, আমি এই বিষয়ে প্রায় 3-4টা জায়গায় এরকম হয়েছে। যেমন আমি একটা ফ্যাক্টরিতে গেছিলাম, সমস্যা ছিল, যখনই বসছি হাজির করাবো ওই সময়তে তার 6টা বাতি ছিল, টিউবলাইট গুলো লম্বা, সাথে সাথে শেষ হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। পরের লোক আমাকে জিজ্ঞেস করতেছে ভাইয়া বাতি কেন ফিউজ হয়? তখন হ্যাঁ বাতি ফিউজ হয়ে গেছে, সেটা নিয়ে আসে। ওকে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইকবাল হাসান সোহাগ বলছিলাম। জি, আপনার ঘটনায় যাই আমরা। জি, আমি সরাসরি আমার ঘটনায় চলে আসছি। এটা হচ্ছে সিরাজগঞ্জের একটা ঘটনা। জি জি। এই ঘটনাটাই হচ্ছে কি যে আমার বন্ধু, একটা বন্ধু আর বড় ভাই, দুই বন্ধুর নাম হচ্ছে ফাহিম আর বড় ভাইয়ের নাম হচ্ছে ফাহাদ। আচ্ছা। তো ঘটনাটা ঘটে হচ্ছে বড় ভাইয়ের সাথে, ফাহাদ ভাইয়ের সাথে। তো আমার বন্ধুটা হচ্ছে কি যে আমার সাথে পড়াশোনা করতো রাজশাহীতে, আর আমার ওই যে ফাহিমের বড় ভাই যে ফাহাদ ভাইয়া, উনি ঢাকায় পড়াশোনা করতো। তো কোন একটা সময় আমরা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়ের সাথে মিট করি, তখন ফাহাদ ভাই আমাকে এই ঘটনাটা যেভাবে বলেন, তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। কোন একটা ভ্যাকেশনে ঢাকা থেকে ছুটিতে হচ্ছে কি যে গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে তিনি গ্রামের বন্ধু বান্ধবের সাথে গল্প করার পরে অনেক রাত পর্যন্ত অনেক কিছু খাওয়া দাওয়া করেন, যেটা হচ্ছে ভাজাপুর যেটা করে বাজারে যেটা হয় সচরাচর। এটা করার পরে তিনি খাওয়া দাওয়া করে মানে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করার পরে প্রায় 11টা বেজে যায় রাত্রি। তখন সবাই যার যার বাড়িতে চলে যায়। ঠিক একইভাবে ফাহাদ ভাইয়াও চলে আসে। আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে আসার সময় তিনি গ্রামের ওই রাস্তা পরিচিত, ওই রাস্তাতে কিছু হয় না এটা উনি জানেন, এইভাবে উনি কখনো এত রাত্রে আসেননি। তো সেদিনকে রাত্রে তিনি চলে আসছেন। আসার পরে ঠিক রাস্তার মাঝখানে যখন চলে আসলেন, মানে দুইটার দূরত্বে যখন মাঝখানে তিনি ওই বাঁশঝাড়ের কাছে, তখন ওই বাঁশঝাড়ের কাছে খুব জোরে সর শব্দ শুরু হয়। যদি কখনো জোরে বাতাস বয় যে শব্দটা হয় বাঁশঝাড়ে, এরকম শব্দ শুরু হয়। আর হচ্ছে কি যে উনার গায়ে একটা অনুভব করেন যে একটা উষ্ণ বাতাস ওনার গায়ে লেগে চলে যায়। আচ্ছা। তিনি এটা কিছু মনে করেন না, তিনি সচরাচর রাত্রেবেলায় চলে আসার পরে হাত মুখ ধুয়ে ওনার মা ওনাকে বলেন কি যে ভাত খেয়ে যা। তখন উনি বলছে যে না আমি খাবো না, ভাল লাগছে না। মানে ওনার শরীরটা তখন থেকেই একটু অন্যরকম হওয়া শুরু হয়। আচ্ছা। সে রাত্রে উনি ঘুমিয়ে যান। ঘুমানোর পরে সে রাত্রে তার অনেক জ্বর চলে আসে, হঠাৎ করে অনেক জ্বর চলে আসে। ঘুমের মাঝখানে তিনি গভীর রাত্রে সে ঘুম ভেঙে যায়। ঘুমের মাঝখানে সে দেখে কি যে তার বিছানার চারপাশে 7টা ছায়া দাঁড়িয়ে আছে। 7টা ছায়া দাঁড়িয়ে আছে। সে মনে করে কি যে আমি হয়তো বা ঘুমের মধ্যে আছি, আমি এটা ভুল করছি হয়তো। তো 7টা ছায়া যেহেতু দাঁড়িয়ে আছে, তখন হচ্ছে কি যে তিনি কি করলেন, আবার ঘুমিয়ে গেলেন। বাট পরের দিন ঠিক একই সময়ে আবার তার ঘুম ভেঙে যায়, কিন্তু পরের দিন সে একেবারে সুস্থ, তার কোনো হচ্ছে জ্বর থাকে না, একেবারে সুস্থ মানুষ, কোনো জ্বর নাই। কিন্তু এই যে আগের দিন রাত্রে যেভাবে ঘুম ভেঙে গিয়েছিল, পরের দিন রাত্রেও ঘুম ভেঙে গিয়েছে, এবং তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ওই 7টা ছায়া তার বিছানার চারপাশ দিয়ে দাঁড়িয়ে আছে।
এবার তিনি মানে ঘরের মধ্যে হচ্ছে জিরো লাইট জ্বলছিল, এই জন্য হচ্ছে কি যে তিনি এই ছায়াগুলো দেখতে পাচ্ছিলেন। এবার তিনি উঠে বসেছে, উঠে বসার পরে যেটা হয় সেটা হচ্ছে উনার ঘরের একটা দেয়াল, উনার ঘরের এক পাশের দেয়াল একটু ফাঁকা ছিল, ওই ফাঁকা দেয়ালে ওই সাপটা ছায়া যে একটা জায়গায় দাঁড়িয়ে যায়। কিন্তু হচ্ছে কি যে তখন সে বেড সুইচ থেকে তার ঘরের লাইটটা জ্বালালে তিনি দেখতে পান যে সাপটা ছায়া একই মাপে একই পজিশনে সাপটা ছায়া দাঁড়িয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে সেই সাপটা ছায়া পড়ে আছে মেঝেতে, সেই সাপটা ছায়া পড়ে আছে মেঝেতে। আচ্ছা, এটা দেখে সে অনেক মানে অসম্ভব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে সে ওখানেই সেন্সলেস হয়ে যায়। আচ্ছা, সেন্সলেস হওয়ার পরে খুব জোরে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তখন তার বাবা মা আসেন, আসার পরে তাকে পরের দিন থেকে তার খুব জ্বর চলে আসে, মানে ছাড়ে আসে এভাবে জ্বর আসে। আর যখন জ্বর আসে তখন অনেক বেশি জ্বর আসে। এভাবে তিনি যখন ডাক্তারের কাছে গেলেন, তার ব্লাড টেস্ট করা হলো, ব্লাডে কোনো কিছুই ধরা পড়েনি। ডাক্তার বলছে আপনি একেবারে নর্মাল, কোনো সমস্যা নেই। এরপরে তাদের কথা শুনে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুরের কাছে নিয়ে যে জিনিসটা হলো সেটা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়া ওনার বাবা মাকে নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুর যে ঘরে থাকতেন, এই ঘরে ঢোকার সময় হুজুর দরজা খোলার সাথে সাথে হুজুর বলছেন যে ওই 7 জনকে বাইরে রেখে আসো। আচ্ছা, মানে সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে হুজুরকে কেউ কিন্তু কিছুই বলেনি, বাট হুজুর বলছে যে ওই 7 জনকে বাইরে রেখে আসো। তখন হচ্ছে ফাহাদ ভাইয়া মানে একটু আশ্চর্য হয়ে যায়, যেমন যে আমার সাথে তো কেউ নেই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কেউ নেই, কিন্তু আমি দোয়া পড়ছি, তারপর তুমি ঘরের মধ্যে ঢুকো। তারপরে উনি ঝাড়ফুঁক কিছু দিলেন, তারপরে ফাহাদ ভাইয়া ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকার পরে ফাহাদ ভাইয়াকে একটা তাবিজ দিলেন, বললেন যে তুমি এটা তোমার ডান হাতে বেঁধে রাখবা। আর উনি বললেন যে কোনো একটা সময় যে তোমাদের বাড়িটা ওই যে বলে যে বাড়িটা বেঁধে দিবে। তো এইভাবে আজও ফাহাদ ভাইয়ার হাতে আমি ওই তাবিজটা দেখেছি, আর হচ্ছে কি যে ওনাদের বাড়িটা বাঁধা আছে। এরপর থেকে ফাহাদ ভাইয়ের সাথে আর কিছু হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরের ঘটনায় যাব, হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের কাছে। তার একটা ঘটনা রয়েছে, সেটা আমরা শুনবো। জি। নতুন বাড়ি আমাদের এলাকার থেকেই, লালবাগ এলাকার কাছেই নতুন বাড়ি তৈরি করা পরে বাড়িটা তো বেশ পুরনো ছিল। যখন ভাঙা হয়েছে বাড়িটা, সেই বাড়ি থেকে কান্নার শব্দ হতো। পরে তারা এই বাড়িটা হুজুর থেকে বাঁধায় দিলেন। পরবর্তীতে যখন নতুন বাড়ি করা হলো, দোতলা বাড়িটা খুব দ্রুত করে কালারিং করেছেন, কিন্তু সেখানে এখনো লোকজন কেউ বসবাস করেননি, যাননি এখনো। কিন্তু প্রতিটা রুমের মধ্যে এবং প্রতিটা দরজার কাছে সামনে দিয়ে রক্ত দিয়ে লেখা ছিল ওম লিখে রাখা, এবং ঘরের ভিতরেও সেই রক্তের দাগে ওম লেখা। তো যখন উনি দেখলেন এই রক্তের ভেজা প্রতিটি দরজার সামনে এবং ঘরের ভিতরে দেয়ালে ওম লেখা, উনি খুব ঘাবড়ে গেলেন যে কি ব্যাপার, এটি কি? ঘরে তো কোনো লোক নেই, ঘরে কোনো লোক এখনো আসে নেই, থাকে নেই, এই রক্ত দিয়ে দেয়ালগুলো নষ্ট করলো কে? আর তখন উনিও বুঝতে পারছেন যে ঘরটা কেমন গুমট বাঁধা ভার লাগে। তখন সেই মৌলানা সাহেবদেরকে বললেন যে আপনারা যে ঘর বাঁধা দিয়ে আসছেন, আমার এরকম সমস্যা দেখা দিতেছে, প্রতিটা দেয়ালের মধ্যে রক্তের মধ্যে ওম লেখা। তখন হুজুর এসে বলতেছে যে ঠিক আছে, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না, আপনারা অন্য কাউকে স্মরণ করতে পারেন। পরবর্তীতে সে আমার কাছে আসে, আমি সেখানে উপস্থিত হয়ে যখন আমি বসি, তখন আমি বুঝতে পারি যে এটা জিনের আছে। তো রাত্রে ওদের সাথে আমি বললাম রাত্রে 8টার দিকে আমার সাথে বসেন। রাত্রে বসলো, আমি কোরআনের থেকে একটা সূরা আয়াত কাগজের মধ্যে লিখি। যখন আমি কোরআন খুলে লিখতে আরম্ভ করলাম, তখন খুব বিরক্ত করতেছে, দরজাগুলো নিচ থেকে বন্ধ হইতেছে, খুলতেছে। এটা আপনি একদম তার মানে এটা হয়, এটা আমরা যা দেখি আমরা তার মানে এটা হয়। আচ্ছা, খুব। তখন ওই লোক তো যিনি আমার সাথে বসা ছিলেন, উনি ভয় পেয়ে বলতেছেন মাইনুদ্দিন ভাই, এটা আমার ঘরের না, হয়তো আপনার সাথে করে কিছু নিয়ে আসছেন। আমি হাসে বলতেছি না, আপনি চুপচাপ বসেন, কোনো ভয় নেই। উনি বলতেছে আমি থাকতে পারবো না, কারণ দেখতেছে উনি স্বচক্ষে দেখতেছে দরজা খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে।
আর আমাকেও বিরক্ত করতেছে। উনি চলে গেলেন। পরবর্তীতে আমি যখন লেখা আরম্ভ করলাম, তারপর আমাকে খুব বিরক্ত করাতে আমি রেখে দিলাম। লেখাটা বন্ধ করে দিয়ে আমি মোরাকাবায় বসে পড়লাম হাজির করানোর জন্য, যে ওকে হাজির করে কেন বিরক্ত করে আমি এটা দেখবো। আমি মোরাকাবায় যখন বসে হাজির করালাম, তখন সে এসে বলতেছে যে যখন এই বাড়িটা পূরণ ছিল, সেই বাড়িতে একটা ছোট্ট মাটির কলসের ভিতরে তাকে বন্দি করা ছিল। আচ্ছা, যখন মিস্ত্রি ঘর যে যারা কাজ করে তখন ওটা ভেঙে গেছে। যখন খুঁড়ছে ভেঙে ফেলাতে ও মুক্তি আজাব পেয়ে গেছে। উনি বলতেছে এখন এই বাড়ি আমি থাকবো, আর কাউকে থাকতে দিব না। আমি যেহেতু ছাড়া পেয়ে গেছি, আমাকে এখন বন্দি করাও যাবে না, আমাকে তাড়ানো যাবে না, আমি এই বাড়িতেই থাকবো, আর এইখানে কাউকে আসতে দিব না। পরে আপনি কি তাকে তাড়িয়েছেন এখান থেকে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের নতুন একজন অতিথি আছেন, তার নামটা আমরা একটু জানতে চাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। আমার নাম নজরুল ইসলাম অপু। আমি পোস্তগোলা থেকে এসেছি। জি, আমি এখন উদ্ভিদ বিজ্ঞানে অনার্স করছি, অনার্স তৃতীয় বর্ষে পড়ছি। আচ্ছা, শুনি আপনার ঘটনা। আমি আমার স্টোরিতে চলে যাচ্ছি, যেটা আপনি আমাদের পাঠিয়েছেন, সেই ঘটনাটা আমরা শুনি। আচ্ছা, ঠিক আছে। 2009 সালে, তখন আমি নবম শ্রেণীর স্টুডেন্ট। রাসেল ভাই বলে রাখা ভালো, আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমি একজন কোরআনে হাফেজ। আচ্ছা, তো সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা মানে আমার একটা অভ্যাস। আমাদের এলাকার একটি ঘটনা, আমাদের এলাকাতে একজন মুসল্লি ছিল, যিনি একজন পরহেজগার, এবং বলা যায় এলাকাতে সবাই তাকে অনেক ভালোভাবে চেনে এবং খুব শ্রদ্ধা করে তাকে। অনেক ভালো একজন লোক। তো রাসেল ভাই, যে ঘটনাটি সেটি হচ্ছে, মানে যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি ঘটার ঠিক আগে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে আমাদের এলাকার অপোজিটে যে একটি রাস্তা ছিল, রাস্তার অপোজিটে হচ্ছে মসজিদ। তো মসজিদে নামাজ পড়তে যেতে হলে ওই রাস্তাটি ক্রস করতে হয়। তো ওই রাস্তাটি ক্রস করতে গিয়ে অন্য এক মুসল্লি ট্রাকের ধাক্কায় মারা যায়। তো তখন থেকে মসজিদের ইমাম সাহেব অনেক মানে মুরব্বীদেরকে বলেছিল যে আপনারা একটু দেখে শুনে রাস্তা পার হবেন। তো আমাদের এলাকাতে যে মুরব্বীটি ছিল, যাকে আর কি আমরা সবসময় শ্রদ্ধা করি, তিনি সবসময় দেখতাম যে ফজরের নামাজের যখন আজান হতো তখন সে বাসা থেকে বের হতো, এবং আমি যখন বাসা থেকে বের হতাম, বাসা থেকে বের হয়ে যখন রাস্তায় আসতাম, তখন আমি আমার এলাকার মোচড় থেকে তাকে দেখতে পেতাম তার বাসার সামনে, এবং তিনি ওই এলাকার একজন স্থানীয় মুরব্বী। তো আমি যখন তাকে দূর থেকে দেখতাম, দূর থেকে দেখে আমি তার কাছে আসতাম এবং তাকে সালাম দিতাম, এবং সে সুন্দরভাবে আমার সালামের জবাব নিত। এবং যে ঘটনাটি ঘটতো, তখন আমি যেতাম, আমার পাশাপাশি সে যেত, জিকির করতে করতে যেত। তখন আমি কখনই আমি তাকে কোনো কোশ্চেন করিনি এ ব্যাপারে, বা কোনো ব্যাপারেই তাকে আমি কোনোদিনও কোনো কোশ্চেন করিনি। তো এভাবে অনেকদিন আমরা একসাথে নামাজ পড়ি, আমরা রাস্তা পার হই পাশাপাশি, সে আমার সাথে একসাথে রাস্তা পার হয়। তো এই ব্যাপারটি এর কিছুদিন পর তিনি মারা যায়, লোকটি মারা যায়। মারা যাওয়ার পর সামহাও আমি কোনো কারণে কয়েকদিন আমার ফজরের নামাজটা মিস হয়। তো একদিন আম্মু আমাকে অনেক বকাঝকা করতেছে, বলতেছে কি তুই আগের মতো ফজর নামাজ মসজিদে গিয়ে আদায় করিস না, এটা তো ঠিক না, তুই কালকে থেকে নামাজ পড়বি মসজিদে গিয়ে। তো ফজরের নামাজের সময় আম্মু আমাকে ডেকে দিল এরপরের দিন ডেকে দেওয়ার পর আমি যথারীতি উঠলাম। উঠে গিয়ে যখন আমি বাসা থেকে বের হলাম, বাসা থেকে বের হওয়ার যে মোচড়টা, সেই মোচড়টাতেই আমি আবার তার বাড়ির সামনে তাকে আবার দেখতে পেলাম। এবং আমি যখন তাকে দেখছি তখন আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে তিনি মারা গেছে। এই সেন্সটা আমার মধ্যে একটু আসেনি সত্যি কথা। তখন আমি তার পাশাপাশি গেলাম এবং তাকে আমি আবার সালাম দিলাম। সে আমার সালামের উত্তর নিল। উত্তর নেওয়ার পর তারপর আমি যখন যাচ্ছি, সেও আমার পাশাপাশি হাঁটছে। তো আমাদের ওই এলাকার একটি রিক্সার গ্যারেজ আছে, ওই রিক্সার গ্যারেজটিতে ভোর সকালবেলা অনেক মানে ফজর নামাজের আগে এবং পর থেকেই অনেক রিক্সাওয়ালা আসে মানে রিক্সা নেওয়ার জন্য।
তো ওই রিক্সার গ্রেসটা যখন আমি ক্রস করছি, ঠিক তখনই আমার মনে পড়লো যে আমি যার সাথে হাঁটছি সে প্রায় কিছুদিন আগে মারা গেছে। তো এই ব্যাপারটা হওয়ার পর আমি সাথে সাথে তার দিকে তাকাই ঘুরে, কিন্তু আমি তখন তাকে আর দেখতে পেলাম না। এই ঘটনাটি ঘটার পর আমি অনেক ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার সাথে সাথে আমি খুব তাড়াতাড়ি দৌড়ে মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে আমি নামাজ পড়া শুরু করি। নামাজের পর আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে এই ঘটনাটা হয়তো আমি যেটা দেখলাম, যেটা আমার সাথে ঘটলো, সেটা আসলে হতে পারে হ্যালুসিনেশন, হতে পারে। তো আমি এটাকে তেমন কাউকে কিছু না বলে, কাউকে কিছু না জানিয়ে আমি এই ব্যাপারটা তত বেশি একটা সিরিয়াসলি নিলাম না। এরপরের দিন যথারীতি আমি আবার যখন ফজরের নামাজের আজান হলো, আমাকে উঠিয়ে দেওয়া হলো। আমি মসজিদের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে সেই মোচরে যখন আবার আমি আসলাম, ঠিক আবার সেই ঘটনা, আমি তাকে আবার দেখতে পেলাম। এবং এইভাবেই যে আমার ওই সময় কোনো সেন্স কাজ করছিল না যে আমি তাকে দেখছি, সে মৃত বা কিছু এরকম কোনো কিছুই আমার মধ্যে কোনো সেন্স কাজ করছিল না। আমি তার পাশাপাশি গিয়ে তাকে সালাম দিলাম, সে সালামের উত্তর নিল এবং আমার সাথে সাথেই সে হাঁটছে। এবং একটু দূরত্ব রেখে সে হাঁটছে এবং জিকির করতে করতে হাঁটছে। ঠিক তখন আমি যখন ওই গ্রেসটি মানে ক্রস করার পর আমার মনে পড়লো যে আসলে আমার সাথে যে হাঁটছে সে আসলে মৃত। কিন্তু সেই সময়টাতে আমি আর পিছনের দিকে তাকালাম না। তখন আমার একটু ভয় হলো যে যদি আমি পিছনের দিকে তাকাই তাহলে হয়তো কিছু একটা ঘটবে। তো আমি সাথে সাথে হাঁটতে থাকলাম এবং দ্রুত হাঁটতে থাকলাম এবং সেও আমার সাথে হাঁটতে থাকলো। তো হাঁটতে হাঁটতে মসজিদ পর্যন্ত যখন আমরা গেলাম, আমি মসজিদে ঢুকবো তখন আর কি পিছন ঘুরে হয়তো জুতা নেওয়ার জন্য অথবা সামহাও কোনো কারণে আমি পিছনের দিকে ঘুরলাম এবং যেটা দেখলাম সেটা হচ্ছে তিনি আমার দিকে হাত বাড়িয়ে আছে। এই অবস্থাতেই আমি তাকে আস্তে আস্তে ভ্যানিশ হতে দেখলাম। এমন ভাবে আমি এরকম জিনিস কখনো কল্পনা করিনি যে এরকমটা হয় কিনা, যে মানুষ চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় কিনা। তো দেখলাম যে একদম ভ্যানিশ হয়ে গেল এবং আমি তখনও ভয় পেলাম, কিন্তু এতটুকু সাহস ছিল যে এটা হচ্ছে মসজিদ, আমার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো এটা ভেবে আমি মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। নামাজের পর আমি তখন ওই মসজিদের হুজুরকে ব্যাপারটি আমি বললাম যে এরকম একটা ঘটনা। তো মসজিদের হুজুর আমাকে বলল যে এটা হয়তো তুমি সবসময় অভ্যস্ত ছিল তার সাথে নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে, হয়তো সে এই জন্যই হয়তো তোমাকে দেখা দিয়েছে। তো মসজিদের হুজুরটি কোনো কারণে এই ব্যাপারটি তার ছেলের সাথে আলোচনা করে, তার ছেলেকে জানানোর পর এরপর থেকে আমি আর কখনো এই ঘটনার সম্মুখীন হইনি। এই ঘটনাটি আর কোনোদিনও ঘটেনি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। ডিয়ার লিসনার্স, আমি জায়েদ। আমি আগেও আপনাদের সাথে আলাপ করেছি, রেডিও ফুটের মাধ্যমে আমার গল্পগুলো শেয়ার করেছি আপনাদের সাথে। আমি আজকে রাসেল ভাইয়ের অনুমতিতে আবার আপনাদের সাথে আরেকটি গল্প শেয়ার করার জন্য এসেছি। আমার আজকের গল্প বেসিক্যালি ঢাকা শহরকে কেন্দ্র করে, রামপুরা এলাকাকে কেন্দ্র করে আমার এই ঘটনা। খুব মজার ঘটনা, সবাই মন দিয়ে শুনবেন। গত বছর 2016 জুলাই 1 তারিখ বেসিক্যালি ঘটনাটা ঘটেছিল জুলাই মানে ঈদের পরবর্তী দিন ঘটনাটা ঘটেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 2016 জুলাই মাসে আমাদের বাংলাদেশে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল এবং সে কারণে ঘটনাটার তারিখগুলো আমার এত ভালোভাবে মনে আছে। তো ঘটনাটা আমি শুরু করছি। আমাদের মেস চেঞ্জ করা হয়েছিল, অর্থাৎ আমরা এক বাসা থেকে শিফট করে আরেক বাসায় আমরা কলিগরা শিফট করেছিলাম। তো শিফট করা হয়েছিল বেসিক্যালি জুলাইয়ের 1 তারিখে। আমি কিছু ফ্যামিলির কারণে আমি আমার বাসা চলে যাওয়াতে আমি শিফটিং এর সময় ঢাকা থাকতে পারিনি, মানে মেস চেঞ্জের সময় বাসা থাকতে পারিনি। তো আমি কিছুদিন পরে ঈদ আপনারা জানেন যে জুলাই মাস প্রথম দিকে ঈদ ছিল। তো আমি ঈদের পরবর্তী দিনে আমি ঢাকায় চলে আসি আমার মেসের জিনিসপত্র সবকিছু ঠিক করে গোছগাছ করার জন্য। তো আমি আসার আগে আমার এখানে এক কালিগ ছিল শুধু, বাকি সবাই ঢাকায় চলে গিয়ে সবাই ঢাকার বাইরে ছিল। তো আমি ওই কালিগকে জানিয়েছিলাম যে আমি আসছি এবং আমি রাত্রে গাড়িতে উঠলে পরবর্তী দিন সকালবেলা আমি ঢাকায় থাকবো ইনশাল্লাহ, আপনি আমাকে সেখান থেকে রিসিভ করে নিয়ে নতুন বাসায় আমরা চলে যাব।
তো উনি আমাকে আমি ওনাকে প্রথমে জানিয়েছিলাম যে আমি রাত্রে গাড়িতে উঠছি, কিন্তু কোনো কারণ বশত আমি সেদিন রাত্রে গাড়িতে উঠতে পারিনি। পরবর্তী সকালে আমি গাড়িতে উঠলাম এবং অ্যারাউন্ড 11:30-12টার মধ্যে আমি ঢাকা শহরে ছিলাম। তো আমি ওনাকে ঢাকা শহরে পৌঁছার পরে বেশ কয়েকবার, পৌঁছার আগেও এবং পৌঁছানোর পরে আমি বেশ অনেকবার ওনাকে ট্রাই করেছি, ওনার নাম্বারে ফোন দিয়েছি, এবং কিন্তু আমি ওনাকে একবারও ফোনে পাইনি। তো আমি এসে ওনার জন্য অপেক্ষা করছিলাম যেখানে আমাকে অপেক্ষা করতে বলা হয়েছিল, এবং আমি আশা ছিলাম যে উনি আমাকে না পেয়ে থাকলে, সকালবেলাও যদি উনি এসে আমাকে না পেয়ে থাকেন তাহলে উনি আমাকে অবশ্যই ফোন করবেন, ভাই আপনি কোথায় আছেন বা কিছু। কিন্তু আমি কোনো ধরনের ওনার কাছ থেকে রিপ্লাই পাইনি। আমি ওখানে অপেক্ষা কিছুক্ষণ থাকার পরে আমি আমার অন্যান্য কলিগদেরকে ফোন করা শুরু করলাম, ভাই বাসার অ্যাড্রেস বলে দেন, আমি কোথায় যাব, কিভাবে যাব, এক্সেট্রা এক্সেট্রা। তো ওনারা জানালেন ঠিক আছে ভাই, আপনি অমুক জায়গায় রামপুরা এই বাসায় এই বিল্ডিং এততলা আপনি যান, আপনি ওখানে আমাদের নতুন মেস হচ্ছে ওইটা। আমি সেই হিসাবে ওখানে পৌঁছালাম। আমি পৌঁছানোর পরে আমাদের মেস ছিল 5 তলায়। তো আমি 5 তলায় যখন উঠলাম তখন আমার যে কলিগ আমাকে রিসিভ করার কথা ছিল, তখন দেখছি যে উনি দরজার তালা বন্ধ করছেন। তো আমি ওনাকে দেখে বললাম যে ভাই আপনি আমাকে রিসিভ করতে আসার কথা, আপনি আমাকে রিসিভ করতে আসেননি কেন? তো উনি আমাকে কোনো রিপ্লাই দেননি সেই মুহূর্তে। আমি ওনাকে বললাম আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন? উনি বললো এতটুকু বলে উনি আমাকে চাবি দিয়ে উনি বের হয়ে গেলেন। আমি ওনাকে বললাম যে ভাই আপনি আসার সময়। তো আমি বললাম আমি কোথা থেকে আসলাম, মানে কি আমি জাস্ট এমনি ফান করে হেসে কথাটাকে উড়িয়ে দিলাম। তো উনি ভাবলো যে উনি সকালবেলা যখন আমাকে নিচে নামছে তখন উনি দারোয়ানকে চাবি দিয়ে গেছে একটা, যাতে আমি আসলে চাবিটা আমি পেয়ে যাই। ঘটনাটা তখন ঘটলো যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আমার জন্য আপনি কোনো খাবার নিয়ে এসেছেন কিনা। তখন উনি বললো যে ভাই আপনার জন্য আমি খাবার কেন আসবো, আপনি যে এসেছেন সেটাই তো আমি জানি না। আমি বললাম ভাই আপনি কি বলছেন, সকালবেলায় তো আপনি আমাকে দরজা খুলে দিয়ে গেলেন, আপনি কিভাবে বুঝলেন যে আমি বাসায় কিভাবে ঢুকলাম? উনি বললো যে না আমি তো নিজে দারোয়ানের কাছে চাবি নিয়ে রেখে গেছি, আপনি হয়তো চাবি নিয়ে আসছেন, আমি এটা ভাবছি। বলছি না ভাই আমি তো কোনো চাবি নিয়ে আসিনি, আমি তো উপরে এসে দেখি যে আপনি দরজা বন্ধ করতেছেন। আমি আপনাকে বললাম যে ভাই আমাকে চাবি দিয়ে যান, আমি থাকি, আপনি আমার জন্য খাবার নিয়ে আসেন। তো উনি কিছুটা অবাক হলো এবং মোটামুটি একটা লেভেলে বলেছে যে উনি আমার কথায় বিশ্বাস পায় না, হয়তো উনি ভাবছে আমি ওনার সাথে ফান করছি। পরবর্তীতে আমরা রাত্রে খাবার যখন নিচে নামছিলাম তখন আমি 2 তলায় দাঁড়াইছিলাম। আমি ওনাকে বললাম যে কাজ করেন, আপনি দারোয়ানের কাছে যান, আপনি দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনার যে গেস্ট আসার কথা ছিল, অর্থাৎ আমি, সে এসেছে কিনা, এবং যে আপনি যে চাবির কপিটা তাকে দিয়েছিলেন সেই চাবিটা ওনার কাছে আছে কিনা। তো উনি নিচে নেমে আসে, আমি সেই আড়ালে দাঁড়ায় কথা শুনতেছি ওনাদের। তো দারোয়ানকে উনি জিজ্ঞেস করলো যে আমার একটা গেস্ট আসার কথা ছিল, উনি কি এসেছেন? তখন দারোয়ান বলেছে না স্যার, আপনার তো কোনো গেস্ট আসেনি, তো উনি বলে ঠিক আছে তুমি চাবি নিয়ে আসো। তো ও রুমে গেল, রুমে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে বলে স্যার আমি চাবি কোথায় রাখছি, আমি এখন খুঁজে পাচ্ছি না। তো উনি বলল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, পরে চাবি নিয়ে নিব। তো এই ঘটনাতে উনি আসলে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ঘটে গেছে। আমিও মোটামুটি, কারণ আমি মোটামুটি এই ধরনের ঘটনা একটু অভ্যস্ত, তাই আমি বুঝতে পারছি যে কিছুটা বড় কিছু ঘটেছে এখানে। তো আমি আর উনি খেতে বসলাম টেবিলে। তো কিছুক্ষণ উনি চুপচাপ থাকার পর উনি নিজেই বললো যে ভাই এমনও হতে পারে যে দারোয়ান ছিল না, আপনি হয়তো চুপি ওর রুম থেকে চাবি নিয়ে দরজা খুলে আপনি ঢুকে গেছেন, এই কথাটা বলে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আমার বেসিক্যালি ইচ্ছা ছিল যে কথাটা যাতে এভাবেই শেষ হয়ে যাক, কারণ আমি অভ্যস্ত এই ঘটনাগুলোর সাথে, কিন্তু উনি অভ্যস্ত না। আমিও আশাই ছিলাম যে ঘটনাটা এভাবেই শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনাটা বেসিক্যালি এভাবে শেষ হয়নি। আমরা যখন রুমে ফিরে আসার পরে আমরা বেশ কিছুক্ষণ কাজ করলাম, অ্যারাউন্ড 12টা পর্যন্ত। এর মাঝখানে আমি প্রায় লক্ষ্য করলাম যে উনি এখনো অস্বস্তিতে ভুগতেছে, উনি আমাকে ঠিক মতো জবাব দিচ্ছে না, চুপ করে আছে, কাজের প্রতি মনোযোগ নেই। এবং উনি বললো যে ভাই ঠিক আছে এক কাজ করি, শরীরেও খুব একটা ভালো লাগতেছে না, চলেন আমরা ঘুমিয়ে পড়ি। আমরা ঘুমাতে চলে গেলাম। রাত 2টায় তখন আমরা প্রথম কুকুরের আওয়াজ শুনতে পাই। তা আমরা ভাবলাম নিচে হয়তো অনেক জায়গা খালি আছে, রামপুরা এলাকা, অনেক জায়গা খালি, কুকুর ঘোরাফেরা করতেই পারে। কিন্তু এই আওয়াজটা ধীরে ধীরে এতটাই বিকট হতে শুরু করলো রাসেল ভাই, মানে এক পর্যায়ে মনে হচ্ছিল যে এটা আমাদের আশেপাশে কোথায় আওয়াজটা হচ্ছে। আচ্ছা, কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে আওয়াজটা মনে হচ্ছে যে একদম আমাদের রুমের মধ্যে কুকুর ঘেউ ঘেউ করলে যেভাবে একবার আমার পাশেই কুকুর ঘেউ ঘেউ করতেছে, 2টা কুকুর, এই বোঝাই যাচ্ছে। তো কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম যে আমাদের বারান্দায়, 5 তলায় বারান্দায় রাসেল ভাই কুকুর 2টা পাচারি করছে, এইটা হচ্ছে এবং ঘেউ ঘেউ করছে। এইটা হচ্ছে এতটা কুকুরগুলো এত উঁচু যে আমার শুয়ে, মানে আমরা ফ্লোরে ঘুমাচ্ছি এবং আয়নার ওই পারে, মানে জানলার ওই পারে, মানে বারান্দায় যে জানলা আছে
ওইখানে আমরা কুকুরকে মুভ করতে দেখতে পাচ্ছি, মানে ব্ল্যাক কালার শ্যাডোটা মুভ করতেছে এই পাশ থেকে ওই পাশে, এবং বিকট আওয়াজ। আমরা আমাদের সাধ্যমতো দোয়া, আমাদের সাধ্যমতো যত ইয়ে আছে ওয়াজিফা আছে আমরা করা শুরু করলাম। এর মধ্যে কুকুরগুলো বলবো না, আসলে তার মধ্যে একটা কুকুর ছিল, সেই কুকুরটা 2 পা জানলার উপর তুলে দিয়ে জানলাতে বাড়ি মারছে, এবং এতটা জোরে বাড়ি মারছে যে মানে মুভ করতে জানলাটা প্রকম্পিত হচ্ছে। এরকম করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে যাচ্ছে, ফজরের আজানের ওয়াক্ত শুরু হয়ে গেছে। তা তখন আমরা মোটামুটি আওয়াজ কমতে শুরু করছি এবং মোটামুটি আওয়াজ বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ, কোনো আওয়াজ পাচ্ছি না। তা আমরা দুজনে উঠলাম, উঠে অজু করলাম, অজু করে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে কিছুটা ফর্সা যখন হচ্ছিল তখন আমরা দরজা খুলে, মানে বারান্দার দরজা খুলে ভিতরে গিয়ে, তো বারান্দায় গিয়ে আমরা যেটা দেখলাম রাসেল ভাই, সেটা হচ্ছে যে ওখানে অনেকগুলো গ্লাসের চিকন শিট রাখা ছিল, যেটা বেসিক্যালি টাইলসের মাঝখানে দেওয়া হয় বর্ডারিং করার জন্য। ওই প্রত্যেকটা গ্লাস, প্রায় 50টার উপরে গ্লাস ছিল, প্রত্যেকটা গ্লাস ভাঙা, একদম টুকরা। আচ্ছা, এতটুকুতে মানে এটাতে বোঝা, মানে একটা জিনিস ছিল যে ওখানে কুকুরগুলো মুভ করছিল এবং এটার কারণে এগুলো ভেঙেছে। তো আমরা সেদিন তৎক্ষণাৎ যা কাপড় চোপড় ছিল হাতে করে নিয়ে আমরা রুম থেকে বের হয়ে আসছি। তো আর তো প্রশ্নই ওঠে না সেখানে থাকার, এবং ওনারও শরীর এরপর খুব বেশি খারাপ হয়ে যায়, উনিও সন্ধ্যা হয়তো প্রায় জ্বর চলে আসে না। সেদিন আমরা বাইরে ছিলাম, 2 দিন আমরা বাইরে ছিলাম, কারণ ঢাকায় ঈদের ছুটিতে তখন কেউ ফিরে আসেনি, আমাদের বাসায় ব্যাগ ঘোরাও সম্ভব ছিল না। 3-4 দিন পরে যখন আমরা কালিকদের সাথে সবকিছু বলার পরে ওনারা আসছে, আমরা 1 রাত শুধু ওই বাসায় আবার ছিলাম, কিন্তু সেদিন কোনো ঘটনা ঘটেনি, কোনো সাউন্ড, কোনো কিছুই না। এবং 3-4 দিনের মাথায়, অর্থাৎ সর্বোচ্চ 10 দিন আমরা ওই বাসা রেখেছিলাম, 3 দিনের মাথায় বাসাটা ছেড়ে চলে আসি। সেটাই হচ্ছে ঘটনা। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি যে এই যে কুকুরটা, এই কুকুরটা অনেক বড় সাইজের ছিল, এবং আপনারা যে কুকুরটার ডাক শুনতেছিলেন সেই কুকুরটার ডাক শুনতে আস্তে আস্তে কুকুরটা একটা সময় বুঝতে পারলেন আপনাদের খুব কাছাকাছি আছে, এবং আপনার বারান্দায়, এবং সেটা 5 তলা বাসা ছিল, সুতরাং কোনোভাবেই এই বারান্দায় আসার কোনো পসিবিলিটি নাই। এবং রাসেল ভাই, বারান্দায় আওয়াজটা শুরু হতো, এবং বারান্দায় যদি আওয়াজটা শুরু হতো তাহলে মোটামুটি মানে বারান্দার ঘটনাটা বুঝতে, কিন্তু আওয়াজটা দূর থেকে শুরু হয়ে এসে কাছে আসছে, আবার এভাবে দূরে মিলিয়ে, তার মানে দূর থেকে জিনিসটা আপনাদের বাসায় এসছে, এবং কিভাবে এসছে এরকম মানে আমরাও জানি না, বাট ব্যাপারটা হচ্ছে সামহাও এটা আপনার কাছে এসছে। তো এই জিনিসটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, এবং এটাকে মানে আমি জানি না যে আপনি কিভাবে সেই বাসায় ঢুকেছিলেন, এটা একটা রহস্যের ব্যাপার প্রথমত। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার মানে কেন আপনি ওই বাসায় এইভাবে ঢুকবেন, এবং কেন রাতের বেলায় এই অদ্ভুত প্রাণীটাই বা কেন আসবে, এগুলোর সাথে রিলেশনও তো আপনি বের করতে পারেনি, একটার সাথে তো একটা কোনো কানেকশন নাই। হ্যাঁ, একটার সাথে একটা কোনো কানেকশন নেই, বাট আমি আগেও যেভাবে বলেছিলাম যে এই জিন এবং অন্যান্য জিনিসের আসর কিছুটা মানে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এগুলোর মাধ্যমে, আগেও বলেছি। আপনি প্রচুর পড়াশোনা করেন সমস্ত জিনিস। জি অবশ্যই, আমি এগুলো নিয়ে খুব পড়াশোনা করি, এবং আপনি বলছেন যে এটাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও আপনার কাছে আসবো ইনশাল্লাহ। তার আগে আমরা একটু কিছু SMS পড়ে ফেলতে চাই, এবং আপনাদের সাথে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সেই আলোচনা তো আমরা তারপরে যাব। তো আমাদের সঙ্গেই থাকতে হবে, এবং দারুণ দারুণ সব ঘটনা রয়েছে। আমি বলেছি যে আজকের এপিসোডটি হতে পারে হয়তো আজকের এপিসোড ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড। সো আমার এবারের আমার এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা মহাসড়ক রিলেটেড। আমরা অফিসের কিছু কালিগ একটা বাসে করে, মিনি বাসে করে, 24 জনের একটা মিনি বাসে করে আমরা ভারতের দিকে যাচ্ছিলাম, বেনাপোল বর্ডার ক্রস করে কলকাতা যাওয়ার জন্য। তো আমরা এখানে রাত্রেবেলা একটু লেট নাইট আমরা রওনা দিয়েছিলাম, কারণ যেহেতু আমরা সকালবেলা ওখানে পৌঁছালে বর্ডার ক্রস করতে পারি, আমাদের বেশি সময় যাতে নষ্ট হয়। তো আমরা এখান থেকে রওনা দেওয়ার পরে আমরা অ্যারাউন্ড 3:30 পরে পদ্মা ক্রস করেছিলাম, ফেরি ক্রস করেছিলাম। ফেরি ক্রস করে কিছুক্ষণ পরেই, মানে জাস্ট 5-10 মিনিটস আমরা হাইড্রো ড্রাইভ করেছিলাম। তারপর আমরা আমাদের বাসের পিছে থেকে একটা অ্যাম্বুলেন্স প্রচন্ড জোরে হর্ন দিয়ে যাচ্ছে। তো আমাদের যে সুপারভাইজার ছিল সে আমাদের ড্রাইভারকে বলছে যে ভাই আপনি গাড়িটাকে সাইড দিয়ে দেন, ও দেখেন না কত বারবার ইয়ে করছে, হর্ন দিচ্ছে। তো
অ্যাজ ইউজুয়াল ড্রাইভার মানুষ, সে অ্যারোগ্যান্স না, আমি কেন তাকে সাইড দিব। তো আমাদের সুপারভাইজার একবার পিছে ঘুরে দেখলো যে এটা একটা অ্যাম্বুলেন্স। তো সে বলে যে ভাই অ্যাম্বুলেন্স, সাইড দিয়ে দেন, রোগী মানুষও থাকতে পারে। তো উনি সাইড দিয়ে দিল, আমরা ড্রাইভার সাইড দিয়ে দিল। তো গাড়িটা আমাদেরকে ক্রস করে সামনে চলে গেল। বলে রাখছি যে আমি ফ্রন্ট সিটে ছিলাম এবং আমার সাথে আমার খুব ক্লোজ একজন কালিগ ছিল। আমরা দুজনেই জেগেছিলাম, গল্প করছিলাম। আমরা দেখছিলাম যে আমাদের সামনে অ্যাম্বুলেন্স চলে এসেছে এবং বাসের আলোতে আমরা স্পষ্ট অ্যাম্বুলেন্সকে দেখতে পাচ্ছি। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, দুটোটাই আমরা খুব সুন্দর করে লক্ষ্য করছি, নাম্বার দেওয়া সবকিছু। কিছুক্ষণ পরে একেবারে চোখের সামনে থেকে রাসেল ভাই গাড়িটা একদম ভ্যানিশ, নাই, একবার কিছু নাই যাতে ওখানে, মুহূর্তের মধ্যে। এটা দেখার পর সুপারভাইজার একটু শকড, মোস্ট প্রবাবলি সুপারভাইজার নতুন ছিল। সে ড্রাইভার বলছে ভাই এটা কি হলো? তো ড্রাইভার বললো এগুলো হয় রাস্তাঘাটে, এগুলো হয়, এগুলোর দিকে এত নজর দিতে নেই, চুপচাপ থাক, শান্ত থাক। তো এটার পর থেকে দেখলাম যে সুপারভাইজার নিজে একটু কেমন গুটিয়ে গেল, ইঞ্জিনের উপর বসে পড়লো। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা দেখলাম যে ওই অ্যাম্বুলেন্সে রাসেল ভাই রাস্তার এক পাশে উল্টে পড়ে আছে এবং একজন ওয়ার্ড বয় সে হাত দিয়ে আমাদের বাসকে থামানোর চেষ্টা করছে যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের হেল্পের দরকার। তো আমাদের ড্রাইভার কি করলো, খুব দ্রুত ক্রস করে চলে গেছে ওই অ্যাম্বুলেন্সকে। তো এটা দেখে সুপারভাইজার আবার একটু রেগে গেল। সুপারভাইজার রেগে বললো আরে আপনি দেখছেন ভাই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি গাড়ি থামাবেন, এটা কোনো কথা হলো? মানবতা বলে কিছু আছে? তো ড্রাইভার বারবার ওনাকে এটা বোঝাচ্ছে যে ভাই এগুলো নিয়ে তুই মাথা ঘামাইস না, তুই তো দেখছিস কি হয়েছে, কিন্তু তারপরও এটা মাথায় ঢুকতেছে না। তো যেহেতু এই আলাপ এতটুকু চলছে, তো গাড়িটা বেশ অনেকটুকু সামনে চলে গেছে, আমাদের গাড়ি বেশ ফাস্ট ছিল। তো কিছুক্ষণ পরে যখন এই চিল্লাচিল্লি সুপারভাইজার এবং ড্রাইভারের আওয়াজ শুনে কয়েকজন স্যার, আমাদের সিনিয়র স্যার ছিলেন, ওনারা জেগে উঠছে। তারা জিজ্ঞেস করলেন যে ভাই কি সমস্যা? তো এরকম স্যার আমাদের একটা অ্যাম্বুলেন্স পিছিয়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি থামাচ্ছে না। তো স্যাররা বলেন যে না, এটা তো কোনো না, তুমি গাড়ি ব্যাক করো। তো আমরা গাড়ি ব্যাক করে আবার ফিরে আসলাম এবং ওই স্পটে এসে দেখি রাসেল ভাই দেয়ার ইজ নাথিং, কোনো কিছু নেই। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে, পড়ে গেলে একটা লরি সেটাকে নিয়ে যাবে, যতটুকু সময় প্রয়োজন তাও যায়নি। এখানে কোনো চিহ্ন নেই যে একটা গাড়ি পড়ে গেছে, কেউ আহত হয়েছে, কোনো গাড়ি গাছে ধাক্কা খেয়েছে, রোডে ধাক্কা খেয়েছে, কোনো কিছুর কোনো চিহ্ন নেই, কমপ্লিটলি ভ্যানিশড। তো এটার পরে আমাদের যে সুপারভাইজার ছিল যথেষ্ট হয়েছে এবং ক্যালকাটা যাওয়ার পরে সে অসুস্থ ছিল এবং সে এতটাই অসুস্থ ছিল যে অলমোস্ট সে 6 মাসের মতো অসুস্থ ছিল এবং তার হাফ বডি প্যারালাইজড হয়ে গেছে। ও মাই গড। এবং সে ক্যালকাটায় ট্রিটমেন্টে ছিল, এখন কিছুদিন আগে সে ট্রিটমেন্ট শেষ করে দেশে ব্যাক করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। এক সেকেন্ড। জি শ্রোতা বন্ধুরা, আমি সঞ্জয় বলছি। আমি এসেছি যাত্রাবাড়ি থেকে এবং আমি বিশেষ একটি প্রতিষ্ঠানে, আমি একটি সরকারি জব চাকরি করি এবং আমি একটি বাংলাদেশের বিশেষ পরিচিত প্রতিষ্ঠানে চাকরি করছি। তো আমি সঙ্গত কারণে প্রতিষ্ঠানের নামটি বলতে চাচ্ছি, তবে আমি আমার আরো একটি বিশেষ পরিচয় হচ্ছে যে নতুন বাজারে ভাটারাতে একটা সঙ্গীত শিক্ষা দিয়ে সঙ্গীতায়ন নামে আমরা ঘটনায় যাব। প্লিজ ঘটনায় যাব আমরা। প্রথমত আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি, অনেক দিন আগে, আজ থেকে প্রায় 70-80 বছর আগের কথা। তো তখন আমি 97-98 দিকে গ্রামের বাড়ি যাই আমার দাদুর কাছে। দুটো গল্প শোনা, এর মধ্যে আমি প্রথম গল্পটা শেয়ার করছি। আজ থেকে অনেক আগে, যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশ থেকে অনেক লোক চলে যেতেন, সেখানে যাওয়ার পরে ভারত সরকার অনেককেই কাউকে থাকার জন্য জমি কিংবা কৃষিকাজ করার জন্য গরু, তারপর ঘর তোলার জন্য টিন, নানা বিষয় দিয়ে তাদেরকে ওখানে বসবাস করার মতো সুবিধা করে দিতেন। তো সেই ক্ষেত্রে আমার পরিচিত যে ব্যক্তির কাছে আমি ঘটনাটা শুনেছি, যে আমার দাদুর কাছে থেকে ওটা কালেক্ট করা, তো সেখান থেকে ওনারা গ্রামের মানুষ বলে তারা প্রচন্ড সাহসী ছিলেন এবং সবসময় ম্যাক্সিমাম সময় দেখে তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো ঘটতো। যেমন রাতের বেলা কখনো তারা ঘুমানোর পরে শুনতে পেত যে দরজার সামনে দিয়ে কেউ এসে নক করছে। আবার কখনো যখন নাকি মাটির চুলোতে তারা রান্না করতো, তো পেছন দিয়ে অনেক সময় কেউ
একজনকে এসে ডাক দিত, কিংবা যিনি রান্না করতেন তার শাড়ির আঁচল ধরে টান দিত। তার রান্নার যখন মাছ রান্না হতো, মাছ ভাজা রেখে দিয়ে চলে যেত, এমন সময় দেখা যেত যে মাছ পাওয়া যাচ্ছে না। তো এই ধরনের নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটতো, যেগুলা তারা তারা ফেস করতো, এবং গ্রামের মানুষ বলে খুব সাহসী থাকার কারণে সেটা নিয়ে তারা ততটা বিব্রত হতো না। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা যেটা, যে যারা এমনিতে সনাতন ধর্মাবলম্বী তারা একটা বিশেষ বিষয় সম্পর্কে জানেন, যে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানকে সনাতন ধর্মাবলম্বীদের সেই শব্দে বলা হয় হরিসভা। সেই হরিসভা শেষ করে আসার পর ম্যাক্সিমাম সময় অনেক রাত হতো। তো সেই ঘরের কর্তা যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হরিসভা শেষ করে রাস্তা দিয়ে আসতেন, অনেক শ্মশানের সামনে দিয়ে, অনেক পুকুরের সামনে দিয়ে, অনেক বাঁশ ঝাড়ের সামনে দিয়েও সে আসতেন। তো সেই সময়গুলোতে রাতের বেলা অনেক ভৌতিক কার্যক্রমের সম্মুখীন হতেন। তো একদিন তার মাথার মধ্যে একটি বুদ্ধি ঢুকলো যে আমি একটা খারাপ রাস্তা আছে, সে রাস্তার সামনে দিয়ে সে যাবে। তো ভাবলো যে আমি এদিক দিয়ে যাব, আমি অন্য রাস্তা দিয়ে যাব না, যদিও অন্য রাস্তা দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে। তো একদিন উনি যখন বাঁশ ঝাড়ের নিচে দিয়ে আসছিলেন, সেই মুহূর্তে একটা বাঁশ নিচু হয়ে যায়। তো নিচু হয়ে যাওয়ার পরে সে বাঁশটাকে এড়িয়ে যে চলে যাবে, সেই বাধাটা আসছিল বারবার, যে বাঁশের সামনে যখন উনি যায় বাঁশটা উঁচু হয়ে যায় কিংবা নিচু হয়ে যায়, ওনাকে যাওয়ার জন্য রাস্তা দিচ্ছিল না। তো এমন পরিস্থিতিতেও সে খুব সাহস দেখে বাঁশের সামনে দিয়ে সে চলে আসে, কিংবা অনেক সময় দেখা যায় যে পুকুর পাড়ের সামনে দিয়ে আসার সময় পুকুর পাড়ে একদিন উনি দেখতে পান যে পুকুরের সামনে বসে, পাড়ের সামনে বসে একজন লোক তার নিজের পেট থেকে নাড়ি ভুড়ি বের করে নিজেই ধুচ্ছে। এগুলোও সে দেখে ততটা ভয়ে ভীত সন্ত্রস্ত হতো না। তো এমন বিষয়াদি দেখতে দেখতে এক সময় অনেকদিন পর উনি রাস্তা দিয়ে এমন হরিসভা শেষ করে রাস্তা দিয়ে আসার সময় একদিন দেখতেছে যে ওনার সামনে দিয়ে অনেক বড় একটা খাসি। সেটা দেখে উনি বুঝতে পারছে যে এই খাসির আকৃতিটা এতটাই বিকট আকৃতির, যা স্বাভাবিক কোনো বিষয় নয়। তো সেটা শোনার পর উনি এই খাসিটার সামনে গিয়ে দাঁড়ান, এবং খাসিটা তার দিকে ঘুরে যখন তাকান, তো উনি তার পায়ের স্যান্ডেল দিয়ে খাসিটার গায়েটা বাড়ি দেন। এরপরে খাসিটা দৌড় দিয়ে পালিয়ে যায়, কিন্তু খাসিটা এতটাই বেশি রাগান্বিত হয়ে যায়, তো ওনার উপর খুব ক্ষিপ্ত হয়ে যান। সময় পেলেই তাকে ক্ষতি করবে, এই ধরনের বিষয় একটা ঘটে। তো একসময় আমরা বাইরে যে ঘটনাটা শুনলাম, আমরা সেই ঘটনাটি শুনি প্লিজ। সেটারই হ্যাঁ, আমি আপনাকে তখন সংক্ষেপে শুনি আমরা। আচ্ছা, তারপর উনি এক সময় এই খাসিটার গায়ে যখন উনি স্যান্ডেল দিয়ে বাড়ি মারেন, বাড়ি দেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়েন, ধীরে ধীরে এতটাই অসুস্থ হয়ে পড়েন, এবং সেই বাসাতে তার প্রতিবেশীরাও খুব দূরে দূরে থাকতেন। সেই প্রতিবেশীগুলাও যে সচরাচর তার বাসায় এসে তাকে সাহায্য করবে, সেই সুযোগটাও হতো না। তো যখন নাকি একদিন রাতে ওই কর্তাটা খুব বেশি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হয়ে রাতের বেলায় মারা যান। মারা যাওয়ার পর তার দুটো ছোট ছোট সন্তান ছিলেন। মারা যাওয়ার পর রাতের বেলায় ওনার ওয়াইফ কান্নাকাটি করতেছে। তো কান্নাকাটি করার সাথে সাথেই এক সময় যে ওয়াইফটা জানালা দিয়ে দেখতে পারে যে জানালার পাশ দিয়ে অনেকগুলো এক পায়ে হেঁটে আসছে, এক পায়ে এবং তার এক হাতে বেশ কয়েকটা অশরীরী শরীর, আত্মার বিষয়টা হেঁটে আসছে। তো তাদের ঘরের ভেতর দিয়ে ঢুকবে, এই ধরনের উপক্রম দেখে ওয়াইফটা তার দুটো সন্তানকে নিয়ে গোয়াল ঘরে ঢুকে যায়। যে গরুর রাখা যে গোয়াল ঘরে ঢুকে যায়, সেখানে গিয়ে তার দুটো সন্তানকে বুকে জড়িয়ে ধরে সে তার নিজের ভয় কাটানোর জন্য অপেক্ষা করছিল। এমন সময় ঘরের ভিতরে ঢুকে সেই অশরীরী বিষয়গুলা তার সেই লাশটাকে ধরে টেনে হিঁচড়ে খেয়ে ফেলে, এবং দুর্ভাগ্যবশত সেটা লাশটা খেয়ে ফেলার পরেও তার ওয়াইফটা তার কাছে আসতে পারেনি। এই বিষয়টা দেখে সে প্রচন্ড কান্নাকাটি করে, এবং যখন সেই ভৌতিক আত্মাগুলো ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন গোয়াল ঘরের দিকে তাকিয়ে তার দিকে তাকানো হয়, কিন্তু তাকে আর তেমন এফেক্ট করেনি। কিন্তু পরদিন মহিলাটা কান্নাকাটি করে সেই লাশটাকে আর প্রতিবেশীকে জানাতেও পারেনি। কান্নাকাটি করে মহিলাটা বাংলাদেশে চলে আসে, কিন্তু পরবর্তীতে জানা যায় যে ওই অশরীরী আত্মাগুলো নাকি ছিল সেই ভারতের পাশ দিয়ে রেল লাইন দিয়ে যাওয়া বিভিন্ন সুইসাইড করা বা এমনিতে অ্যাক্সিডেন্টলি মৃত্যুবরণ করা মানুষের আত্মার অশরীরী বৈশিষ্ট্যের ভৌতিক বিষয়গুলো।